লিডের 2 যোজ্যতা পিবির, NO3 মাথায় একটা মাইনাস থাকে, তাহলে কী হবে 1, তাহলে কোনাকুনি করো, এর মালের কাছে ওর মালের কাছে গার্লফ্রেন্ড চেঞ্জ, তাহলে ভাববে পিবির গার্লফ্রেন্ড 2, NO3 1, তাহলে PB 1, NO3 2। কেমিস্ট্রির মধ্যে এটা বাস্তব। KClO3 মুখে যদি হিট দিই KCl পাবো আর O2 পাবো, এই ব্যালেন্সটা দেখে নাও। এই পাশে 3টে অক্সিজেন, এই পাশে 2টো ভজনী, তাহলে এর মালটা এই পাশে গুণ করে দাও, কেন কত আছে 2, 2 গুণ করলাম, ওর মালটা ওখানে গুণ করে দাও, করে দিলাম। দেখতে পাচ্ছি অক্সিজেনটা 2, 2 3 6, 3 2 6, কিন্তু KCl দেখো তো 1 1, 2 1 2, 2 1 দুটো করে হচ্ছে, তো 2 গুণ করে দাও। हाय माय स्टूडेंट, वो प्यार प्यार नहीं जिसमें पागलपन ना हो, वो प्यार प्यार नहीं जिसमें पागलपन ना हो, और वो साइंस साइंस नहीं जिसमें রসায়ন না हो। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর রাসায়নিক গণনা চ্যাপ্টার কেমিক্যাল ক্যালকুলেশন চ্যাপ্টারটা করব। কারণটা কি বলে দেখি, আমি দেখলাম সমস্ত বাচ্চাদের একটা অসুবিধার জায়গা এটা, শুধু এটা নয়, মৌলর যে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এইটা তো জানলেই আমাদের পুরো মানে সম্পূর্ণ অধ্যায়টা হয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি ওটাতেই সমস্যা। আর কিছু রিয়াকশান জানে না বলে সমস্যা হয়, চিহ্ন সংকেতের সমস্যা হয়। এই ভিডিওটা শুধুমাত্র এই পারপাসে নয়, আমি পুরো যে মাধ্যমিক 2012 থেকে 22 পর্যন্ত, তো এই 10 বছরের যা যা প্রশ্নগুলো হয়ে গেছে রাসায়নিক গণনা, ওটা আমরা পুরো ভালোভাবে শিখে নেব, দেখে নেব যে পরীক্ষক কীরকম প্রশ্নগুলো দিচ্ছে, তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এইগুলো করলেই এনাফ। চলো একটু ফার্স্ট শিখে নিই, কী শিখব। আমি লিখি Li, লিথিয়াম, হিলিয়াম, হাইড্রোজেন, তাই না? আচ্ছা, বে দিয়ে কি, বে দিয়ে দেখো, বে দিয়ে ভাববে কি, বেরিলিয়াম, কি বেরিলিয়াম, বেরিলিয়াম, তাহলে কি হচ্ছে চিহ্নটা, এই চিহ্ন হচ্ছে বি, বি মানে বে, বি, বি মানে দেখো আবার ব আছে, ভাববে কি বোরন, তাহলে বি। তারপরে কি কার্বন মানে কি সি, নাইট্রোজেন, নাই মানে নাইট্রোজেন মানে এন, আর ও মানে অক্সিজেন মানে ও, ফাঁসে মানে ফ্লুওরিন। ঠিক আছে, এই যে ফ্লুওরিন মানে কি দেখো তো এফ। আচ্ছা, নি মানে কি নিয়ন মানে এনি। আচ্ছা, মনে থাকলো। এবার এটার নাম কি, এইটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। ঠিক আছে, ভর সংখ্যা বার করার টিক্স শেখাচ্ছি, মনে রাখা মানে বলে মুখস্থ না, মনে রাখো কীভাবে। 1 নম্বর বাদ দাও, 1 নম্বর বাদ দাও মানে হাইড্রোজেনেরটা কি হয় 1 আর 1 হয়। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই। এবার 2 থেকে 9 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত, 2 থেকে 10 পর্যন্ত কি হয়, এই সংখ্যাগুলো ডবল হয়, পরমাণু ক্রমাঙ্কের ডবল করে হয়। তো পরমাণু ক্রমাঙ্ক কত করে আছে, ধরো হিলিয়াম যদি দেখি, হিলিয়াম কত 2, তাহলে কত হবে 4, বুঝতে পারলি? আচ্ছা, যদি ভাবি একটা অক্সিজেন, অক্সিজেন কত হবে, কত নম্বরে আছে 8, 16, ফ্লুরিন কত নম্বরে আছে 9, তাহলে কত হবে 18, তাই না? আচ্ছা, নিয়ন কত নম্বরে আছে 10, তাহলে কত হবে 20, তাই তো? আচ্ছা, আর কি আছে, নাইট্রোজেন 7, তাহলে কত হবে 14। ঠিক আছে, তাহলে বাকিগুলো তোমরা করতে পারবে। তাহলে কি অ্যাকচুয়ালি যদি 2 থেকে 10 পর্যন্ত যারা আছে এদের ক্ষেত্রে কি করতে হবে, শুধুমাত্র ডবল করে দিতে হবে, বুঝতে পারলে? এবার নেক্সট দেখে নিই, 11 থেকে 20 পর্যন্ত ঠিক শেখায় আগে। দেখো লিখছি আগে, সোমা, সোমা, এলো, এলো, তারপরে শিল্পা, সাজলো, ক্লিয়ার, ক্লিয়ার,
করে, আর 20টা মনে রেখে দিও ক্যালসিয়াম। বাস, আর কোনো সমস্যা নেই। এবার এটা কি সোমা মানে কি ভাববো? সোডিয়াম। সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামকে আমরা কি লিখি? এনে, কারণ এর ল্যাটিন নাম ন্যাট্রিয়াম হয়, তার জন্য। মানে এর ডাক নাম সোডিয়াম আর অ্যাকচুয়াল নাম কি? রিয়েল নাম ন্যাট্রিয়াম। তাহলে আমরা তো ডাক নামে ডাকবো, কিন্তু লিখবো কি? আসল নামে তো লিখবো। কেউ ধরো কারোর নাম খোসো, সে পরীক্ষায় কি লিখবে? খোসো। সে লিখবে তো কি? তার আসল নাম। ধরো বললো তার নাম, তার ভালো নাম হয়তো কোনো হলো শুভম, তাহলে কি লিখবে সে? শুভম। আচ্ছা, এবার হলো ম্যাগনেসিয়াম, তাহলে কী হবে? Mg। আচ্ছা, অ্যালুমিনিয়াম, Al মানে অ্যালুমিনিয়াম। Al, সিলিকন। Si, ফসফরাস। পি দিয়ে মনে রাখতে হবে ফসফরাস। কারণটা কি? আমরা ফসফরাসকে এভাবে লিখি, ফসফরাস। সাজলো মানে সালফার। ক্লিয়ার করে। আচ্ছা, এনার্জি একটু ডাউন হয়ে যায় কেন মাঝে 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 বলি? ধরো ব্যাকগ্রাউন্ডে সাউন্ড টাউন্ডের জন্য ভাবতে হয়, ওই জন্য একটু এনার্জি ডাউন হয়ে যায়, নাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো বারবার পজও করতে হয়। এবার ক্লিয়ার। ক্লোরিন, ক্লোরিন, সি, এটা হচ্ছে ক্লোরিনের বরং CHLORIN, ক্লোরিন। তাহলে Cl। আর্গান তো জানি, এয়ার। করে কে আছে ভাববে? পটাশিয়াম। পটাশিয়ামের তো কি পি হওয়ার কথা, তাই তো, কিন্তু কে হয়, কারণ কি এর আবার কি ল্যাটিন নাম? ক্যালিয়াম আর ক্যালসিয়াম, তাহলে Ca। আচ্ছা, এখানে বিজোড় সংখ্যা দেখো তো, 11, 13, 15, 17, 19। বিজোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে ভর সংখ্যা বার করতে গেলে কিছুই নেই, মানে উড়ের সংখ্যাটা বার করতে গেলে কিছুই নেই, ডবল করবো, এক যোগ করবো। আর বাকিগুলো জোড় সংখ্যা হলে শুধুমাত্র ডবল করবো। কি বললাম? যদি জোড় সংখ্যা হয় শুধুমাত্র ডবল করবো, বিজোড় সংখ্যা মানে কি? ডবল করে এক যোগ করবো। আমি বললাম ক্লোরিন বা বললাম ফসফরাস, কত? 15, এটা বিজোড় সংখ্যা, তো ডবল করলে কত হয়? 30, তার সঙ্গে এক যোগ করলে কত হয়? 31। আচ্ছা, আমি যদি বলি পটাশিয়াম মানে কে, হ্যাঁ পটাশিয়াম, পি মানে কেন? পি মানে পটাশিয়াম নয়, পি মানে ফসফরাস। কে মানে ক্যালিয়াম, ক্যালিয়াম মানে পটাশিয়াম। তো কত? 29, ডবল করলে কত হয়? 8। 19 ডবল করলে কত হয়? 38, তার সঙ্গে এক যোগ করলে কত হয়? 39। আচ্ছা, 11। সোডিয়াম কত নম্বর আছে? 11, ডবল করলে কত হয়? 22, কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে এক যোগ করবো। আচ্ছা, বুঝতে পারলে? আর বাকিগুলোর ক্ষেত্রে মানে ধরো 12, 14, 16, 18, 20, এদের ক্ষেত্রে কিছু না, শুধুমাত্র ডবল করে দাও আগের মতো। আগে যেই 2 থেকে 10 পর্যন্ত শিখলাম সেরকমই। কি ধরো বললাম সালফার 16, 32। আচ্ছা, আর কি? ধরো 20, ক্যালসিয়াম 20, 40, বাকি সবগুলো একই রকম হবে। সিলিকন 14, 28। তাহলে একবার বলে নিই, সবগুলো তোমরা পেরে যাবে। এবার প্রথমে কি বললাম? যে হালকা হেসো লিলি বেবি কানায়ও ফাঁসেনি। এবার ওখানে হাইড্রোজেনটা শুধুমাত্র 1 1 হয়, বাকি 2 থেকে 10 পর্যন্ত সবগুলো ডবল করা হয়। ধরো আমি বললাম ফ্লুরিন, তাহলে কি 9 আছে, তাহলে ডবল করলে কত হবে? ভর সংখ্যা 18, পারমাণবিক সংখ্যা কত? 9 ছিল। এবার আমি যদি বলি বোরন কত? 5, ডবল করো, কত হবে? 10। তাই তো এরকম হবে। বেরিলিয়াম 4, ডবল করো 8। এইভাবে চলবে। কীভাবে বলছি আমি? না, হালকা হেসো লিলি বেবি কানায়ও ভাসেনি। আর এই ভাষে কি? সময় এলো, সময় এসছে। সময় এলো, শিল্পা সাজলো, ক্লিয়ার করে, মানে সুন্দর করে, পরিপাটি করে। বুঝতে পারলে? আর লাস্টে ক্যালসিয়ামটা মনে রাখো, হয়ে গেল। আর এখানে যদি তুমি চাও তো Fe-টা 56 মনে রাখতে পারো। আর যদি ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কোপার যদি বলে 63.5 ধরতে পারো। কিন্তু কিন্তু বলি শোনো, ওরা ব্যাকেটে লিখে দিবে, আমি হয়তো বললাম 63.5, ওরা সেখানে 64 দিয়ে দিল, তখন তোমাকে কিন্তু ওইটাই নিতে হবে, ঠিক আছে? আর ম্যাঙ্গানিজ, ঠিক আছে? আর
ক্রোমিয়াম এরা ব্যাকেটে দিয়ে দিবে, ওইগুলো ক্ষেত্রে অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু তোমাদেরকে 20টা পর্যন্ত পুরো মনে রাখতে হবে। চলো ঠিক আছে, আমরা মেন প্রশ্নগুলো দেখি। এতক্ষণ ধরে অধীর আগ্রহে তুমি ছিলে। ওই প্রশ্নগুলো করার আগে আমি তোমাদের একটু বলে নিই, ক্লাস 9-এ তুমি মৌলিক ধারণা শিখেছিলে, কিছু মনে আছে? মনে হয়তো কিছু নেই, বাদ দাও, কিছু দরকার নেই। আমি যেটা শেখাবো এটাই তোমরা ভাববে পরীক্ষার মন্ত্র, ঠিক আছে। এই টাইপের সমস্যা হয় আমি দেখছি কোশ্চেন ব্যাংকে, বা ধরো তোমাদের এই এবিটিএ, এইগুলোতে দেখবে একটা করে শর্ট কোশ্চেন থেকে যায়, পারো না, তোমাদের অসুবিধা হয়। আচ্ছা, সেই অসুবিধা দূর হয়ে যাবে। দেখো বললাম শুধুমাত্র এইটুকু মনে রাখবে, বড় লিখতে হবে, তাহলে লিখো এখানটায় মূল সংখ্যা সমান বলবে দেওয়া ভর মানে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর। এটা তো কষ্ট হচ্ছে আমি জানি, ভাবছি কী জিনিস, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি শেখালাম না যে আণবিক ভর বার করতে কী করে, আমি প্রশ্নতেই শেখাবো, ঠিক আছে। তো সময় নষ্ট করতে তোমাদের লাভ নেই। আর এখানে কি আবার বলবে, কি দেওয়া ভর বাই গ্রাম পারমাণবিক ভর, আর কি কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 কখনো যদি দেখো প্রশ্নতে এখানে 033 মানে 23 নিতে হচ্ছে, তাহলে সেটাই নিবে। আচ্ছা, এখানে আর একটা মনে রাখতে হবে, কি গ্যাসের আয়তন মানে গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, অ্যাকচুয়ালি গ্যাস দ্বারা অধিকৃত আয়তন ডিভাইড বাই 22.4 লিটার। ধরো দিয়ে আছে প্রদত্ত ভর আর গ্রাম আণবিক ভর দিয়ে আছে, বললো কণার সংখ্যা বার করো, তাহলে আমি এটার সাথে এটা সমান করবো, কারণ দেখো এটার সঙ্গে এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। ধরো কণার সংখ্যা বার করতে দিচ্ছি আর আয়তন দিয়ে আছে, তাহলে এটার সাথে এটা সমান করে দেবো। ধরো দিয়ে আছে গ্রাম পারমাণবিক ভর দেওয়া মানে বার করতে পারবো, আর প্রদত্ত ভর দেওয়া আছে, তাহলে এটার সাথে এটা সমান করলাম। কী বলছি বুঝতে পারছো না? একটা যদি প্রশ্ন আটকায় আমাকে বলবে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা কী দিয়ে আছে দেখে নাও, কী বলা আছে, কি এসটিপি মানে জানো তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। কত ধরে নিই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারকে? 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM প্রেসার, তাই তো। ওটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আর 1 ATM প্রেসারটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড মানে টেম্পারেচারের প্রেসার। আর যদি এনটিপি বলা হতো তাহলে কি 25 ডিগ্রি সেলসিয়াস আর প্রেসারটা 1 ATM থাকতো, ঠিক আছে। চলো এখানে করি। এবার প্রশ্ন হচ্ছে অত কিছু না জেনে আমাদের মেন উদ্দেশ্য কি, যে কি বার করতে বলছে, ভর কত গ্রাম, N2। আচ্ছা, ফার্স্ট ভাবো N2, ওইসব কিছু ভাবো তখন N2, তাই তো N2। নাইট্রোজেন কত নম্বরে আছে? হালকা হেসো লিলি বেবি কা নাই, মানে 7 নম্বরে। ডবল করলে কত হয়? 14। আর ভর সংখ্যা 14, কিন্তু কটা? দুটো। 14 × 2 28 গ্রাম, ঠিক আছে। কত গ্রাম হচ্ছে? 28 গ্রাম। আচ্ছা, এবার এসটিপিতে কী বার করতে বলছে? 2.24 লিটার N2 গ্যাসের ভর কত? তাহলে ভর মানে আমি এটা নেব, কারণ যেহেতু N2 একটা আণবিক মানে অণু, তাহলে ওর আণবিক ভর নিলাম। আর কি দিয়ে আছে দেখো তো, 22 মানে লিটার দিয়ে আছে, মানে এটা নেব, ঠিক আছে। তাহলে লিখবোটা কি? কি বার করতে বলছে? ভর। তাহলে আমাকে এই দেওয়া ভরটা বার করতে হবে, মানে প্রদত্ত ভর বার করতে হবে। তাহলে লিখবো কি N2 এর ভর ডিভাইড বাই গ্রাম N2 এর গ্রাম আণবিক ভর সমান কত? গ্যাস দ্বারা অধিকৃত আয়তন কত? এখানে দিয়ে আছে 2.24 লিটার ডিভাইড বাই 22.4 লিটার। আচ্ছা, কারণ দেখো আমি সূত্র তোরাই জানি, তাই তো আমি এইটা নিলাম আর এটা সমান করলাম। তাহলে কত আয়তন দেওয়া ছিল? 2.24 লিটার আর 22.4 লিটার। আচ্ছা দেখো, N2 এর ভর বাই এর গ্রাম আণবিক ওজন কত? 28। তাহলে 28 গ্রাম সমান 2.24 লিটার বাই 22.4 লিটার। তাহলে লিটার উড়ে গেল।
তাহলে এই গ্রামটা নিচে ভাগ আছে, তাহলে ওপাশে গেলে গুণ হবে। N2 এর ভর সমান 28 গুণিত 2.24 ডিভাইড বাই 22.4। আচ্ছা, দশমিক তুললে দশমিকের পর কটা ঘর আছে? একটা ঘর আছে, তাহলে 10 দিলাম। এবার দশমিকের পর কটা ঘর? দুটো ঘর, তাহলে দশমিকের পর দুটো শূন্য দিলাম। তাই তো, এটাই করতে হয়। তাহলে শূন্য শূন্য কেটে দিলাম। পুরো দেখো এখানে আর কিছু নেই, মানে দশমিক উঠে গেছে, মানে 224 উড়ে গেল। তাহলে এখানে দেখো কিছু নেই, মানে 28 গ্রাম ডিভাইড বাই 10। তাহলে 28 গ্রাম ডিভাইড বাই 10 মানে কি? দেখো এই দিক থেকে একটা ঘর আগে দশমিক পড়া মানে কি 2.8 গ্রাম। বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, এবার কি বার করতে হবে আমাকে? এসটিপিতে 2.24 লিটার SO2 অণুর সংখ্যা। অণুর সংখ্যা মানে দেখো কণার সংখ্যা হতে পারে কি? কণার সংখ্যা মানে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আচ্ছা আয়ন হতে পারে, ক্যাটায়ন অ্যানায়ন, তার মূলকও হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কণা। তাহলে এখানে অণুর সংখ্যা বার করতে বলছে, তাহলে বলবো কণার সংখ্যা। কার কণার সংখ্যা? SO2 এর কণার সংখ্যা ডিভাইড বাই SO2 এর কণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23 সমান গ্যাস দ্বারা অধিকৃত আয়তন কত দিয়ে আছে এখানে? দেখো কত দিয়ে আছে, 2.24 লিটার ডিভাইড বাই, আমি জানি কত, 22.4 লিটার। আচ্ছা, এটা নিচে আছে মানে ভাগে আছে, ওপাশে গেলে কি হয়ে যাবে? গুণ। তাহলে SO2 এর কণার সংখ্যা সমান কত হবে? গুণ মানে 2.24 লিটার ডিভাইড বাই 22.4 লিটার, কেটে যাচ্ছে, ইন্টু 10⁻23। আচ্ছা দেখো আমি যেরকম শেখালাম, দশমিক তুললে 1 2 দুটো শূন্য আসবে একের পিঠে। আবার দেখো দশমিকের পড়লে কটা ঘর আছে? একটা ঘর। এখানে দুটো ঘর ছিল, দুটো শূন্য, একটা ঘর থাকলে একটা শূন্য, তাই তো? এবার শূন্য শূন্য উঠে কেটে গেল, তাহলে 204 উড়ে গেল। তাহলে এখানে কত পাচ্ছি? 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই কত দেখো তো? 10 মানে মাথায় কত? কিছু নেই, মানে একটা এক আছে, তাহলে এটা প্লাস, উপরে উঠলে কী হবে? মাইনাস। তাহলে 6.022 ইন্টু 10⁻23 প্লাস ছিল, এখানে এসেছিলে মাইনাস, তাহলে উত্তর কত হবে? 6.022 ইন্টু 10⁻22। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল। এবার তোমরা এটা নিশ্চয়ই করতে পারবে। আচ্ছা, 1 মোল মানে জানো তো, যেমন 1 ডজন মানে বলি 12 পিস কলা, বলি 1 সেঞ্চুরি মানে কি 100, তাই তো? তাহলে এখানে বলছি 1 মোল। 1 মোল মানে একটা মোল মানে একটা নাম্বার। কত নাম্বার? অ্যাভোগাড্রো সংখ্যাটা সমান হয়। তাহলে দেখো 1 মোল SO2 তে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমাকে বলো, 1 মোল মানে এটা তুমি বুঝতে পারলে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু আগে বলে দিই, ধরো বললাম 1 ডজন মানে কত? 12টি কোলা বললাম সাপোজ। আমি বললাম প্রত্যেকটা কোলাতে, মানে 1 ডজন কোলায় প্রত্যেকটা কোলাতে আছে দুটো করে বীজ, মানে কোলার বীজ। ধরো বললাম একটি কোলাতে আছে দুটি বীজ, সে কালো কালো বীজ হয়, কচকচ করে। তাহলে এখানে 12টা 1 ডজনে কতগুলো বীজ থাকবে? তাহলে 1 ডজন মানে 12টি, তাহলে 12টি মানে বাড়লো, তাহলে 2 ইন্টু 12টি বীজ, তাহলে কত হবে? 24টি বীজ। ক্লিয়ার? আচ্ছা বুঝতে পারছো? ঠিক আছে, এবার যদি তাই হয় আমি এভাবে লিখব, দেখো কি লিখব? CO2 কার্বন ডাইঅক্সাইডে ধরো বলি একটি CO2 অণুতে দুটি অক্সিজেন পরমাণু থাকে, তাই তো? কেন? দেখো CO2 মানে কটা অক্সিজেন আছে? দুটো। একটা CO2 তে দেখো O2 মানে কত? দুটো, মানে একটা CO2 তে কটা মানে অক্সিজেন পরমাণু আছে? দুটো। তাহলে এখানে কতগুলো অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। সেই একটু যেরকম বললাম পোলার কেসটার মতো, CO2 অণুতে
কত হবে, একটার জন্য দুটো হলে তাহলে এত সংখ্যক জন্য কত হবে, তাহলে 2 গুণিত 6.022 ইন্টু 10⁻23 টি ও পরমাণু আছে। আচ্ছা দেখো 2 দিয়ে গুণ করলে 4, 2 দিয়ে গুণ করলে 4, শূন্যকে 2 শূন্য, আর 6 2 12 ইন্টু 10⁻3 টি। ক্লিয়ার? এবার নেক্সটটা করে নিই, এই প্রশ্নটা দেখে নাও কী আছে। আমি ভাবি সকালবেলা হলে একটু সাউন্ডটা কম পাওয়া যাবে, তাই ভিডিও পান, সকালবেলাতেও সমস্যা, ঠিক আছে। এবার প্রশ্ন কি, যে নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর কত? নাইট্রোজেন মানে কত নম্বরে আছে বলো তো? নাইট্রোজেন N2 তো, গ্রাম আণবিক ভর বলছে, পারমাণবিক ভর বলেনি। তাহলে পারমাণবিক ভর মানে শুধুমাত্র N, পরমাণু। দেখো একটা নাইট্রোজেন অণু মানে দুটো নাইট্রোজেন পরমাণু, ঠিক আছে। নাইট্রোজেন মানে কি আবার বললাম 7 নম্বরে আছে, তোমরা জানো, হালকা হেসো লিলি বেবি কানাই, 7 নম্বরে ডবল করলে কত হয় 14, এর ভর সংখ্যা কত 14, এরকম লিখতে হয় 7 14। তাহলে N2 মানে 14 ইন্টু 2 সমান 28 গ্রাম। তাহলে এর গ্রাম আণবিক ভর কত 28 গ্রাম। তোমাদের সামনে পরীক্ষা, মন দিয়ে পড়তে থাকো, আমি আবার এই ভিডিওতে মিউজিক দিয়ে দেবো, ঠিক আছে। চলো, তাহলে আর কোনো সমস্যা হবে না। এসটিপিতে আবার দিয়েছে সে একই জিনিস, তাহলে কি বলছে, এবার বলছে ভর বার করতে হবে। ভর মানে CO2 একটা অণু, তাহলে আণবিক ভরটা নেব, আর 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 এখানে কোণার না এটা দিয়েছে কি আয়তন দিয়ে দিয়েছে, তাহলে এটা নিয়ে নেবো। তাহলে ফার্স্ট লিখে নাও তো দেখি, লিখবো কি CO2 এর ভর ডিভাইড বাই CO2 এর গ্রাম আণবিক ভর ডিভাইড বাই গ্যাস দ্বারা অধিকৃত আয়তন, মানে ওই যে কত দিয়ে আছে দেখো তো, কতটা আয়তন অধিকার করা আছে 2.24 লিটার। আর এখানে কত দিয়ে আছে দেখো তো, আমরা সূত্রেই কি জানি 22.4 লিটার। তোমরা জানো তো 1 মোল গ্যাস 22.4 লিটার অধিকার করে আয়তন। আর একটা ছিল ওখানে M সমান 2D, তাই তো, আণবিক গুরুত্ব সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। আর একটা ছিল গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, মানে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব, যেটা জানো তো, না জানলে আমাকে বলবে, বা আমি তো ক্লাস 11-এর বানাচ্ছি, তোমরা একটু দেখে নিও ওটা, ঠিক আছে। দরকার নেই, যদি চাও দেখে নিতে পারো, ধর পরীক্ষা এসে গেল তখন কি করবে। আচ্ছা এবার বলে রাখছি, যদিও আসবে না, আমি শুধুমাত্র এইটাতেই কন্টেন্টে ফোকাস করো। আচ্ছা এখন কি বলছি, যে CO2 কটা সি দেখো, কিছু মানে একটা, কার্বনের কত হয় 12 ইন্টু 1, আচ্ছা প্লাস অক্সিজেন কত 16 ইন্টু 2, তাহলে 12 প্লাস 32 কত হয় 44 গ্রাম। আচ্ছা অসুবিধা নেই। এবার CO2 এর ভর বার করতে হবে, তাহলে CO2 যেটা প্রদত্ত ভর দেওয়া থাকতো নি, সেই ভরটাই বলছে এখন তুমি বার করো। তাহলে 44 গ্রাম, তাই তো 44 পেলাম, তার সঙ্গে গ্রাম দিয়ে দিলাম। আচ্ছা এখানে কি 2.24 লিটার বাই লিটার, এটা ভাগে ছিল, পাশে গেলে গুণ হবে, তাহলে CO2 এর ভর সমান 44 গ্রাম গুণিত ভাগে ছিল, তাহলে এবার কিন্তু গুণ হচ্ছে, তাহলে এরকমও লিখতে পারতে যে 2.24 লিটার বাই 22.4 লিটার ইন্টু ভাগে ছিল, এখানে ভাগ মানে বাই মানে তো ভাগে, তাহলে বসে গেলে গুণ। আচ্ছা এবার দেখো দশমিক তুললে কটা ঘর আছে, একটা ঘর, 4 শুধুমাত্র আছে, তাহলে 10, দশমিকের পর কটা ঘর 1 2 দুটো ঘর, তাহলে 100, 0 0 উঠে গেল, তাহলে লিটার কেটে গেছে, 224 উঠে গেল, তাহলে পড়ে আছে কত 44 গ্রাম বাই 10, তাহলে 44, দেখো 10 মানে একটা ঘরে 10 পড়বে, তাহলে 4.4 গ্রাম, বুঝতে পারলে। এবার আমরা কী করবো, এটা করবো তো, এবার এটা করবো, তাহলে দিয়ে আছে দেখো কি প্রশ্নটা ফার্স্ট পড়ো, 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত। আচ্ছা জল মানে H2O, ওটা তো অণু, H2O এটা তো অণু, তাই তো অণু। এবার এর তাহলে কি নেব, গ্রাম আণবিক ভরটা, আর অণুর সংখ্যা মানে কোণার সংখ্যা এটা, তাহলে ফার্স্টে লিখে নাও, এটা যেটা বার করতে হবে সেটাকে আগে লিখে নাও। তাহলে অণুর সংখ্যা, এই কোণার সংখ্যা মানে এখানে অণুর সংখ্যা বলবো CO2 এর অণুর সংখ্যা ডিভাইড বাই 6.022 ইন্টু 10⁻³
23 সমান প্রদত্ত ভর কত, প্রদত্ত ভর দিয়ে আছে কত 1.8 গ্রাম। আচ্ছা 1.8 গ্রাম দেওয়া আছে। আচ্ছা তোমরা H2O এর আণবিক ওজন বার করতে পারবে? পারবে নিশ্চয়ই, আমি জানি। তাহলে হাইড্রোজেন কত নম্বরে আছে 1, কিন্তু ওর ভর সংখ্যাও একই হয়, আমি শিখেছি। তাহলে কটা আছে 2টো, প্লাস অক্সিজেন কত নম্বরে আছে 8, ডবল করলে কত হয় 16। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2 + 16, তাহলে 18, তাহলে গ্রাম দিয়ে দাও 18 গ্রাম। এবার তাহলে কত হচ্ছে 18 গ্রাম। তাহলে নিচে আছে, তাহলে পাশে কি হয়ে যাবে গুণ, তাহলে লিখবো কি H2O এর অণুর সংখ্যা সমান, সমান এখানে দিচ্ছি সমান, এটা মানে কি ছিল ভাগে ছিল, পাশে গেলে গুণ, তাহলে 1.8 গ্রাম বাই 18 গ্রাম ইন্টু 6.022 ইন্টু 10⁻23। আচ্ছা গ্রাম গ্রাম কেটে গেল, দশমিকের পর একটা ঘর, তাহলে নিচে কি আসলো 10 আসলো, 18 কেটে উঠে গেল, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 10। 10 মানে কত, একের মাথায় 10-এর মাথায় 1, তাহলে +1, সূচকের নিয়ম কি জানি, উপরে উঠলে মাইনাস হবে, তাহলে 6.022 ইন্টু 10⁻23 মাইনাস 1, 6.022 ইন্টু 10⁻23 থেকে 1 বিয়োগ করলে 22। বুঝতে পারলি? আচ্ছা আমি বলছি এরপর এবিটিএতে যা এই টাইপের প্রশ্ন আছে তোমরা শিওর পেরে যাবে শুধুমাত্র এই সূত্রটা দ্বারা। চলো নেক্সট পার্টটা দেখি। এবার আমরা নেক্সট পার্টটা করে নেব। আমরা যেগুলো শিখলাম মূলের ধারণা দিয়ে, এসটিপিতে 44 গ্রাম CO2 কত আয়তন অধিকার করবে, বা এসটিপিতে 11.2 লিটার SO2 গ্যাস কত আয়তন অধিকার করবে, এরকম টাইপের প্রশ্নগুলো তোমরা তাহলে এবার থেকে পেরে যাবে, কারণ কোশ্চেন ব্যাংক বা এবিটি সব জায়গাতে এরকম প্রশ্নগুলো থাকে। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক আছে। আচ্ছা এবার আমি কিছু জিনিস তোমাদের শেখাই। রিয়াকশানে তোমাদের নিশ্চয়ই সমস্যা হয়, তাই তো? রিয়াকশানে প্রচুর সমস্যা হয় যে কী করে হয় রিয়াকশান, তো আমি কিছু শিখিয়ে দিচ্ছি, এর বাইরে আর সাধারণত তোমাদের পরীক্ষায় পড়ে না। ঠিক আছে, কি শিখিয়ে দিই। আচ্ছা আমি বললাম কাল কে মা এলো, জনি ফিতে শনপাপড়ি পেলো, তারপরে ছিল হাইড্রোজেন কোথায় মা আজ তাই তো? এটা হচ্ছে কি তড়িৎ রাসায়নিক শ্রেণী, তাই তো? তড়িৎ রাসায়নিক শ্রেণীর এই যে এলো পর্যন্ত, কালকে সময় এলো পর্যন্ত যেটা আছে, এই যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কি করা হয়, ধাতু নিষ্কাশন করা হয়। আচ্ছা এই যে হাইড্রোজেনের উপরে যারা আছে, মানে জিঙ্ক থেকে শুরু করে পিবি পর্যন্ত, এদের কি করা হয় না কার্বন বিজারণ পদ্ধতিতে, কার্বন বিজারণ পদ্ধতি কি করা হয়, তো ধাতু নিষ্কাশন করা হয়। ধরো দিয়ে বললো, ধরো এরকম দিল প্রশ্ন, একটা প্রশ্ন ধরো বলে দিই, ধরো কোনটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়, নিম্নলিখিত কোনটির কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয়, দিয়ে বললো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এসএন। তাহলে উত্তর কোনটা হবে দেখো তো, এসএন। আচ্ছা বুঝতে পারলে, কারণ জনি ফিতে শনপাপড়ি পেলো, তাহলে এটা পেয়ে গেলাম। আচ্ছা যদি বলে কোনটিকে কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায় না কোনটির, তাহলে উত্তর কি হবে, ধরো আমি অপশান দিলাম এরকম, জিঙ্ক, লেড, এসএন, আর একটা ছিল অ্যালুমিনিয়াম, তাহলে উত্তর কি হবে জিঙ্ক, লেড, এসএন, মানে জিঙ্ক, লেড, স্টেনাস মানে টিন, ওদের কি করা হয় ধাতু নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে, তাই তো? তাহলে কোনটার করা হয় না, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, এবার বুঝতে পারলি। এবার কি এরকম এটা শেখানোর উদ্দেশ্য কি না, হাইড্রোজেনের উপরে যারা আছে, তাহলে হাইড্রোজেনের উপরে যারা আছে এদের সঙ্গে লঘু, কি বললাম কথাটা মনে রাখবে, লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস। কি বললাম না ধাতু, আচ্ছা ধাতু কোনগুলি না, হাইড্রোজেনের উপরে যারা আছে কে কে, পিবি, এসএন, এফই, জেডএন, এল,
MgNaCl কি, তাই তো? এদের সঙ্গে যদি লঘু অ্যাসিড বিক্রিয়া করে তাহলে পাবো, শুধুমাত্র ফর্মটা মনে রাখো, হাইড্রোজেন গ্যাস পাবো। আচ্ছা, আর কি পাবো? কোনো একটা এই ধাতুরই সল্ট পাবো, মানে লবণ পাবো। আচ্ছা, কিছু মাথায় হলো না, মানে ঠুকলোই না, তুমি বলবে স্যার একটু এক্সাম্পল দিয়ে বুঝান। এক্সাম্পল, তাহলে ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো বললাম সোডিয়াম, কি বললাম? সোডিয়াম একটা ধাতু। আচ্ছা, ধাতু, এর সাথে আমি লঘু অ্যাসিড নিচ্ছি HCl, প্যাকেটে ডাইলিউট বা লঘু লিখে দেবে। আচ্ছা, তাহলে আমি জানি প্রথমে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এটা লবণ পাবো, কি লবণ সেটা? আচ্ছা, সোডিয়াম মানে 11 নম্বর আছে, দাও 10 থেকে বিয়োগ করে, 11 থেকে 10 বিয়োগ করলে 1 হয়, তাহলে ওর যোজ্যতা কত হচ্ছে? 1। ক্লোরিন, দেখো ক্লোরিন 17 নম্বরে আছে, ভাবতে পারো 10 থেকে বিয়োগ করলে 7 হয়, 7 মানে 4-এর থেকে বেশি, তাহলে ফের বিয়োগ করতে হবে কোথা থেকে? 8 থেকে বিয়োগ করতে হবে, তাহলে 8 - 7 করলে কত হয়? 1 হয়, তাহলে কত হচ্ছে? 1। কোনাকুনি করো, কোনাকুনি করছো, তাহলে ওর মাল এর কাছে, মানে একটা এন এর নিচে এর মালের কাছে, ওর মাল ওর কাছে, তাহলে কি হচ্ছে? NaCl তৈরি হচ্ছে, তাহলে হয়ে গেল কি? NaCl, বুঝতে পারলে? আচ্ছা, আমি যদি বলি না ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু অ্যাসিড HCl রাখছি, বিক্রিয়া করলে কি হবে? আমি কিছু জানি না, আমি শুধুমাত্র জানি হাইড্রোজেন গ্যাসটাকে বার করে দেবো। আচ্ছা, এবার Mg ম্যাগনেসিয়ামের কত? 12 নম্বরে আছে, দেখবে কালকে, মানে কালকে নয়, সোমা এলো, সোমা মানে 12 নম্বরে আছে, সোডিয়াম 11 নম্বর, 12 নম্বরে আছে, তাহলে কত হচ্ছে? 12 - 10 = 2, তাহলে Mgর 2 আর Cl এর 1, কোনাকুনি করো, কী হবে? ওর মালের কাছে, মানে একটা ওর মাল এর কাছে, আর Clটা নিচে, এর নিচে, তাহলে কি হচ্ছে? MgCl2 চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কি? MgCl2, যেমন গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে যায় তেমন এদের যোজ্যতা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট আর একটা বলে দিই, ধরো আমি আচ্ছা, এবার একটু ধরো বললাম ক্যালসিয়াম, এবার একটু HClকে পাল্টিয়ে, হাইড্রোক্লোরিক অ্যাসিড পাল্টিয়ে আমি রাখছি H2SO4, রিঅ্যাক্ট করলে কি হবে? আমি কিছু জানি না, আমি শুধুমাত্র জানি না হাইড্রোজেন গ্যাসটা বেরোবে, ঠিক আছে। আর কি বেরোবে? না কোনো একটা সল্ট হবে। ক্যালসিয়ামের কত জানি আমি? ক্যালসিয়ামের যোজ্যতা 2 জানি, 20 নম্বরে আছে, 2 8 8 2, 2 8 8 2, 2 আছে। আর SO4 যেহেতু আছে, SO4 2- হয়, তাহলে ক্যালসিয়ামের 2, SO4 এর কত বললাম আমি? SO4 2- হয়, তাহলে এর মাথায় কত আছে? 2 আছে, মানে 2 আছে, তাহলে এটা কত হবে? 2। ভাবতে পারো কি? 2 একে 2, 2 একে 2, তাহলে কোনাকুনি করো না, Ca1 SO4 1 লেখার দরকার নেই, 1টা, তাহলে কি লিখে 1 লেখার কখনো দরকার হয় না, তাহলে CaSO4 হয়ে গেল কি? CaSO4। এবার তুমি বলবে স্যার এটা নাইট্রিক অ্যাসিড দিয়ে দেখান। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড দিয়ে আমি এবারে বলি, ধরো একটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে আচ্ছা, Fe মানে আয়রনের সাথে আমি যদি H2SO4 এর রিয়াক্ট করাই, তাহলে কী হবে দেখো তো? আমি জানি হাইড্রোজেন গ্যাস বেরোবে। আচ্ছা, লোকে এরকম করে মনে রাখে, হাইড্রোজেনটা এখানে পাঠিয়ে দিই, তাহলে Feর সঙ্গে FeSO4 যোগ করে দেবো, এগুলো তো বাচ্চাদের, কিন্তু তোমরা ওরকম করে নয়। অ্যাকচুয়ালি কী করে হচ্ছে? Feর মানে কত? Fe আমি যোজ্যতা 2 নেব, কারণ SO4 আছে, SO4 এর 2, SO4 2- হয়, তাহলে এরও কত হয়? 2, 2 একে 2 একে কোনাকুনি করলে FeSO4, মানে Fe1SO4 1 হতো, লেখা দরকার নেই, তাহলে কী হচ্ছে? FeSO4 মানে রিয়াকশান বুঝতে পারলে? ও শিখে গেছি। তারপর নেক্সট, আচ্ছা এবার বলবে নাইট্রিক অ্যাসিড দেখতে দেখে, আচ্ছা নাও কি নেবো এবার? ধরো PbHNO3, ঠিক আছে, তাহলে কী হবে? PbHNO3 হোল 2 প্লাস H2, কেন করলাম?
এতক্ষণ ধরে বলছিলাম। তাহলে ফার্স্ট তোমরা কী দেবে, H2 গ্যাস বেরোবে, উপর দিকে উঠে যাচ্ছে, মানে গ্যাস বেরিয়ে যাচ্ছে, গ্যাস তো বেরিয়ে যায় উপর দিকে। আচ্ছা, এবার পিবি, লেডের কত জানি বলো তো, লেডের 2 যোজ্যতা পিবির, NO3 মাথায় একটা মাইনাস থাকে, তাহলে কি হবে 1, তাহলে কোনাকুনি করো, এর মাল ওর কাছে, ওর মালের কাছে, গার্লফ্রেন্ড চেঞ্জ, তাহলে ভাববে পিবির গার্লফ্রেন্ড 2, NO3 1, তাহলে পিবি 1, NO3 2। কেমিস্ট্রির মধ্যে একটা বাস্তবতা আছে, ঠিক আছে। তাহলে কী হয়ে যাচ্ছে, 1 লেখা দরকার নেই, পিবি NO3 আর ক্লিয়ার। আচ্ছা, এবার তোমরা বুঝতে পারলে, আর বেকার ঝামেলা করে লাভ নেই। আর একটা বললাম, অ্যালুমিনিয়াম প্লাস HCl কী তৈরি হবে। আচ্ছা, আমরা ফার্স্ট জানি, যদি লঘু লেখা থাকে বা লঘু প্রশ্নে বলা থাকে, লঘু বলা থাকে, তাহলে আমি কি লিখে দেবো, H2 গ্যাস বার করব। আচ্ছা, অ্যালুমিনিয়ামের কত হয় আমি বলি। অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়াম দেখো এম আছে, এম মানে দেখো কার মতো, দেখো তো 3-এর মতো নয়, তাহলে এর যোজ্যতা 3, বা ভাবতে পারো 13 নম্বরে আছে 2, 8, 3, বা 10 থেকে বিয়োগ করো, 13 থেকে 10 বিয়োগ করলে 3ই হচ্ছে, যোজ্যতা 3। আচ্ছা, যেভাবে ভাবতে পারো। আর আমি বললাম এল দেখো 1 মতো, ঠিক আছে, কোনাকুনি করে দাও, এর মল ওর কাছে, এর মল ওর কাছে, তাহলে 1 লেখার দরকার নেই, AlCl3। বুঝতে পারলি, এটাও আমি বুঝতে পারলি। আমি বললাম কিন্তু বারবার যদি লেখা দেখবে যে লঘু অ্যাসিড কিনা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে স্যার, এক্ষুনি প্রশ্নটা উঠবে যে তাহলে গাঢ় অ্যাসিড হলে কী হয়তো সমস্যা। আচ্ছা, গাঢ় হলে কী সমস্যা হতো বলি। ধরো আমি যদি নাইট্রিক অ্যাসিড নিতাম, ধরো বললাম Zn প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিডই নিচ্ছি, নিলে কিন্তু এবারে নিচ্ছি কনসেন্ট্রেটেড বা গাঢ়, আগেবারে ডাইলিউট নিচ্ছিলাম, এবারে কনসেন্ট্রেটেড বা গাঢ় নিচ্ছি, কী সমস্যা হবে। এবারে কিন্তু আর H2 গ্যাস বেরোবে না। কি বেরোবে, রিয়াকশান করে দেখা গেছে, আমাকে তো বললে হবে না, রিয়াকশান করে দেখা গেছে, ঠিক আছে। তোমরা বলবে কেমিস্ট্রি বুঝতে পারি না স্যার, আরে আমার কাছে কি মাল মশলা আছে, রিএজেন্ট আছে যে করে দেখাবো। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কি হয়, আগে ভাববে সালফিউরিক অ্যাসিড থাকলে SO2 বেরোয় আর জল পাওয়া যায়, মনে রাখবে SO2 আর জল পাওয়া যাচ্ছে, আবার একটা সল্ট তৈরি হবে, তাহলে জিঙ্ক কার মতো দেখতে, দেখো তো, দেখো 2-এর মতো নয় কতটা, তাহলে 2 যোজ্যতা, তাহলে SO4 সব আমার সঠিক আছে, SO4 2- মানে এর কত হয় 2, 2 1 2 1 2, কোনাকুনি করো, Zn1 SO4 ব্র্যাকেটে 1 কিন্তু লেখার দরকার নেই, ZnSO4, তাহলে ZnSO4 ব্যালেন্সটা তোমরা করে দিবে, ঠিক আছে। যখন রিয়াকশান করব, মানে যখন ক্যালকুলেশন করব প্রশ্নতে, তখন আমি ব্যালেন্স করব। আচ্ছা, বুঝতে পারলে ব্যাপারটা। এবার বলবে স্যার, যদি যদি অন্য অ্যাসিড, এটা নয় সালফিউরিক অ্যাসিড গেল বুঝলাম, যদি আমার নাইট্রিক অ্যাসিড হতো, দেখো সবগুলোর ক্ষেত্রে কিন্তু হবে এই উপর থেকে শুরু করে এই পর্যন্ত, মানে পিপি থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্তর ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা খাটবে। তবে এইগুলোর ক্ষেত্রে বেশি দেখা যায় যে গাঢ়র সঙ্গে বিক্রিয়া করলে SO2 গ্যাস আর জল পাওয়া যাচ্ছে। এবার এবার হচ্ছে আমি বলি, ধরো বললাম Fe, আচ্ছা Fe এর সঙ্গে যদি, বা পিবি নিচ্ছি, পিবি আমার প্রিয় জিনিস, লেড পিবি নিচ্ছি, লেডের সঙ্গে যদি HNO3 রিয়াকশান করে, তাহলে কী তৈরি হবে বলো তো। একটু আগে শেখালাম লেডের যোজ্যতা 2, NO3 -1 মানে 1, কোনাগুনি করো, কী হবে, ওর মল ওর কাছে, PbO1 NO3 হোল 2। কেন হোল 2 দিচ্ছি, এটা তো মূলকের ক্ষেত্রে তো হোল 2 দিতে হবে, ব্যাকেট, এই দুইটা কিন্তু শুধুমাত্র এর গায়ে বসবে না, পুরোটাই NO হোল মানে NO3 গোটাটারই, বুঝতে পারলে এবার নিশ্চয়ই, PbO3 হোল 2 মানে এই দুইটা কিন্তু পুরোটারই মানে NO O3 3টে O এরও এই দুইটা। আচ্ছা হলো, এবার যেমন জানি, আচ্ছা এখানে কিন্তু কী আছে দেখো তো, NO3 আছে, এখানে কিন্তু NO2 গ্যাস পাওয়া যাবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড পাওয়া যাবে, আর H2O, এখানে যেমন সালফার ডাইঅক্সাইড চলেছে, ডাইঅক্সাইড কেন, দেখো দুটো অক্সিজেন, একটা হলে বলতাম মোনো, দুটো হলে বলবো ডাই, তিনটে হলে বলবো টাই, বুঝতে পারলে। আচ্ছা,
ব্যাপারটা ক্লিয়ার। এবার নেক্সট ধাপে রিঅ্যাকশানে নাকি তোমাদের সমস্যা। আচ্ছা, এবার বলছি ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড বিক্রিয়া করলে কি পাওয়া যাবে? ধাতব কার্বনেট প্লাস অ্যাসিড, কার্বনেট আছে মানে ভাববে CO2 বেরোবে, CO2 আর জল। আচ্ছা স্যার এখানে কি বসবে? এখানে বসবে কোনো একটা লবণ। ঠিক আছে, কি লবণ? একটা উদাহরণ নিয়ে যাক। আমি বললাম ধাতব কার্বনেট মানে ধাতুর কার্বনেট। আচ্ছা, আমি বললাম ক্যালসিয়াম। ঠিক আছে, তুমি বলবে 2 হয়, একটু আগে বললেন। এবার কার্বনেট মানে CO3 2 মাইনাস মানে এখানে 2। ঠিক আছে, 2 একে 2, 2 একে 2, কোনাগুনি করো, তাহলে Ca1 CO3 1, তাহলে CO3 1 1 লেখার দরকার নেই। আচ্ছা, তাহলে আমি পেয়ে গেলাম কি? ধাতব কার্বনেট মানে CaCO3। এখানে একটা অ্যাসিড দিয়ে দাও, ধরো বললাম আমি HCl, খুব সোজা একটা অ্যাসিড দিয়ে দিলাম। আচ্ছা, কি তৈরি হবে প্রথমে আমি জানি CO2 আর জল, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু কি লবণ পাবো? দেখো এখানে আছে ক্যাটায়ন পার্টি, মানে কে আছে? Ca, যোজ্যতা কত? 2। এর এনায়ন পার্টে কে আছে? Cl, মানে H+L মাইনাস হতে পারে, ভাবো Cl আছে, Cl এর যোজ্যতা কত? 1, তাহলে এর মালার কাছে ওর মালার কাছে Ca1 Cl2, তাহলে কি তৈরি হচ্ছে? CaCl2। বুঝতে পারলে? আচ্ছা, এবার যদি বুঝতে পারলে এর ক্ষেত্রে কিন্তু মানে এই সেলের ক্ষেত্রে ভালো করে মনে রাখবে, আমি বলে যাচ্ছি কি পয়েন্টগুলো মনে রাখবে। এই সেলের ক্ষেত্রে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা? যদি ধাতব কার্বনেট হোক বা ধাতব বাইকার্বনেট, ধাতব কার্বনেট অথবা ধাতব বাইকার্বনেট, তাহলে কি হবে? সেম রিয়াকশান হবে, কোনো কিছুতে পাল্টাবে না। আমি যদি বলি বাইকার্বনেট, সোডিয়াম 1 হয়, বাইকার্বনেট মানে কার্বনেট যা ছিল, এই দেখো কার্বনেট যা ছিল তার সঙ্গে শুধুমাত্র একটা H+ যোগ করতে হবে। কি বললাম? কার্বনেট কি ছিল? CO3 2 মাইনাস, এর সঙ্গে যদি একটা আমরা H+ দিয়ে দিই, দেখো +1 আর -2, তাহলে +1 -2, কার চিহ্ন বড়? মাইনাসের চিহ্নটা বড়। এবার 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে -1 হবে। বুঝতে পারলাম? তাহলে যখন HCO3 হবে তখন -1 হচ্ছে, মানে 1 হচ্ছে। কোনাগুনি করো, এর মলার কাছে ওর মল তার কাছে, তাহলে NaHCO3। এটা কি? সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলা হয়। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। ওর সাথেও যদি HCl রিয়াক্ট করতো, অ্যাজ ইট ইজ রিয়াকশান হতো, কোনো কিছু সমস্যা হতো না। কি রিয়াকশান হতো? ধরো এখানে কি, আচ্ছা সোডিয়াম আছে, আর আগে লিখে দাও CO2 H2 লিখে দিলে। এবার কি সল্ট তৈরি হবে তোমরা ভাবছো? আমি জানি সোডিয়ামের 1, আর এখানে কি ছিল? Cl আছে, আর কিছু দেখবো না আমি। তাহলে কি হবে? এর মাল ওর কাছে ওর মাল এক কাছে, তাহলে Na1Cl1 মানে NaCl, 1 1 লেখা দরকার নেই। বুঝতে পারলি? আচ্ছা, যদি সোডিয়াম কার্বনেট নিতাম, সোডিয়ামের কত বললাম? সোডিয়ামের বললাম 1, 11 নম্বরে আছে, 10 থেকে বিয়োগ করো ডাইরেক্ট, বা করলে কত হয়? 11 থেকে 10 বিয়োগ করলে 1, বা ভাবতে পারো 2 8 1, 2 8 1, তাই তো? আচ্ছা, এবার হ্যাঁ, কার্বনেট তো 2 মাইনাস, এর মল ওর কাছে ওর মল তার কাছে Na2CO3। এই ভিডিওটা দেখবে, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে। তাহলে কি হচ্ছে? Na2CO3 প্লাস HCl কি হচ্ছে আমার বলো? আমি তো কিছু জানি না, আমি শুধু জানি CO2কে চিনি আর H2ও চিনি। এখানে ফর্মে পড়ে গেছে, কি দেখতে পাচ্ছি? ধাতব কার্বনেট আছে, বাইকার্বনেটে থাকলেও একই হতো। এবার প্রশ্ন Na2 থাক যাই থাক, এর কত হয়? 1, আর Cl এর কত হয়? 1, কোনাগুনি করো, তোমরা অলরেডি শিখে গেছো কি হয়? NaCl। বুঝতে পারলি? আচ্ছা, বললি তোমরা যে স্যার HCl অ্যাসিডের ক্ষেত্রে সব কিছু শিখিয়ে দিলেন। আচ্ছা, এবার আমাদের একটু সালফিউরিক অ্যাসিডের দিকে নিয়ে যান ছোট্ট করে। আচ্ছা, ছোট্ট করে নিয়ে যাচ্ছি সালফিউরিক অ্যাসিডের দিকে।
ধরো ধাতব, দেখো এর ক্ষেত্রে কিন্তু দুটো নিয়ম হবে, এর ক্ষেত্রে দুটো নিয়ম হবে, সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে দুটো নিয়ম। কি নিয়ম? যদি অ্যাসিডের জায়গায় কাকে নিই, H2SO4 নিই, তাহলে এখানে কিন্তু CO2 তৈরি হবে। কিন্তু যেই লবণটা হবে, এই লবণটা যদি আমি ধাতব কার্বনের নিই, তাহলে কি হবে? ধাতব কার্বনের নিলে লবণটা হবে ধাতব সালফেট হবে। আর যদি ভালো করে শোনো, আমি যদি ধাতব কার্বনের নিতাম তাহলে হতো ধাতব সালফেট, আর যদি ধাতব বাইকার্বনের নিতাম তাহলে লবণটা হবে, কি লবণ হবে? ধাতব বাইসালফেট। বুঝতে পারলে? না বুঝতে পারলে না, বুঝতে পারেন মানে এখন মনে হচ্ছে ক্লিয়ার হলো না কি বলছি আমি, ঠিক আছে? তো কি বলছি একটু শেখাই। ধরো বললাম Na2CO3, একটু আগে শিখলে সোডিয়াম কার্বনেট, এর সঙ্গে যদি আমি H2SO4 রিয়াক্ট করাই, বিক্রিয়া করাই, তাহলে কি হবে? বলবে স্যার দেখলাম ধাতব কার্বনেট আর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় CO2 আর H2 হয়, আর CO2-র মাথায় তীর মারবো, কারণ এখানে পাশে তীর মারবো কারণ গ্যাসটা উড়ে যাচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে কি হয়, তাই তো? এখানে সালফেট আছে আর Na আছে, ঠিক আছে, কিন্তু তাহলে তুমি কি করবে? Na একটু আগে বললাম Na 1, SO4 তো 2, তাহলে কি তৈরি হবে দেখো তো? Na2SO4 1, মানে Na2SO4 1, তাহলে Na2SO4 1 লেখার দরকার নেই। আচ্ছা, বলুন স্যার আপনি বলতেটা কি চাইছেন, कहना क्या चाहते हो आप, তাই তো? হ্যাঁ, তাহলে কিছুই তো পার্থক্য দেখলাম না। আচ্ছা, পার্থক্য NaHCO3, এবার কি নিয়েছি? বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে। এবার যখন H2SO4 নেব, তখন CO2 আর H2 তো হচ্ছে, কিন্তু এবার আর মানে সালফেট হবে না, কি হবে? বাইসালফেট হবে, মানে NaHSO4 হবে, কারণ আমি তো জানি N এর কত হয় 1, HSO4, দেখো SO4 মানে কি 2 SO4 মানে 2 ওর সঙ্গে একটা H প্লাস যোগ করো, তাহলে বললাম +1 -2, তাহলে কত? -1, তাহলে একটু -1ই হচ্ছে, তাহলে -1 মানে 1, কোনাগুনি গুণ করে দাও, মাইনাস টানা দিয়ে দরকার নেই, তাহলে কি NaHSO4। বুঝতে পারলে? আমি জানি। তাহলে কি হচ্ছে, যদি বলে নিই, যদি কার্বনেট নিতাম, কার্বনেট নিলে কি হতো? সালফেট হতো লবণটা, যদি বাইকার্বনেট নিতাম তাহলে বাইসালফেট হতো। বুঝতে পারলে? আচ্ছা, এবার এটা নয় বুঝতে পারলে, কতগুলো রিয়াকশান শিখিয়ে দেবো তোমরা ভাবতে পারবে, ঠিক আছে? এবার একই জিনিস নিচ্ছি, ধাতব কার্বনেটের জায়গায় সালফাইড বাই সালফাইড মানে সেটা কি জিনিস শেখাচ্ছি। তখন কিন্তু এখানে CO2-র জায়গায় SO2 তৈরি হবে, ঠিক আছে, তৈরি হবে। আচ্ছা, তখন কিন্তু ধাতব সালফেটের জায়গায় ধাতব সালফেট হ্যাঁ একই জিনিস, ধাতব সালফেট আর ধাতব বাইসালফেটই হবে, কিন্তু এখানে সালফাইড নিয়েছে। সালফাইড মানে কি? সালফাইড মানে SO3 2-, আচ্ছা সালফেট মানে SO3 SO4 2-, আচ্ছা সালফাইড মানে কি? S2-, তাই তো? আচ্ছা, ধীরে ধীরে শিখো, সব হয়ে যাবে, আমি যেমন জানি তোমরাও জেনে যাবে। আচ্ছা, এবার কি না, ধরো বললাম আমি এর কত 1, SO3 2-, মানে 2-, মানে কত? 2, এখনই শেখালাম, কোনাকুনি করো, তাহলে Na2SO3 1 লেখা দরকার নেই, তাহলে পেয়ে গেছি। আচ্ছা, দেখি তো আমার ফর্মুলাটা ঠিক আছে কিনা, আমি ঠিকঠাক বললাম কিনা। আচ্ছা, এর সাথে কি সালফিউরিক অ্যাসিড, কিন্তু এক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড H2SO4 রিঅ্যাক্ট করলে কী হবে দেখা যাবে। আচ্ছা, H2SO4 বিক্রিয়া করলে
কী হবে দেখো, SO2 আর H2O তো হচ্ছে, কিন্তু 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 এখানে একই রকমভাবে Na কত আছে 1 আর SO4 2 আছে। তাহলে কোনাকুনি করো, তাহলে কি হচ্ছে, এতক্ষণে তোমরা শিখে গেছো, বুঝতে পারলে? তাহলে Na2SO4, বুঝতে পারছো? আর একই রকমভাবে যদি বাইকার্বনেটটা নিতাম, ধরো NaHSO3 প্লাস H2SO4, তাহলে কি তৈরি হতো বলো তো? SO2 তো বেরোতো আর H2O বেরোতো, তার সঙ্গে কি তৈরি হতো? NaHSO4, সোডিয়াম বাইসালফেট, বুঝতে পারলে? এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এবার তো তোমরা রিয়াকশান অনেকটা শিখে গেলে। বলে স্যার আরও কিছু রিয়াকশান শেখাবেন? আর একটু জিনিস শিখিয়ে দিই, আর একটু কি সেটা, ধরো দিয়ে আছে কোনো ধাতব কার্বনেট, কি দিয়ে আছে? ধাতব কার্বনেট দেওয়া আছে। এগুলো না শেখালে তোমরা বুঝতে পারতে না। ধাতব কার্বনেট যদি তাপ দিই, উচ্চ তাপমাত্রা মানে উষ্ণতা দিই, তাহলে কি হবে না ধাতব অক্সাইড পাবো, ধাতব অক্সাইড, আর কি পাবো? আর CO2 পাবো। একটা এক্সাম্পল দিন। আচ্ছা, এক্সাম্পল CaCO3, এতে হিট মারো, পাবো কি ধাতব অক্সাইড, মানে এখানে কি ধাতু আছে? Ca আছে। অক্সাইড মানে কি? দেখো, ধাতু মানে এখানে Ca ছিল, C এর কত 2, ও এর কত হয়? অক্সিজেনেরও 2 হয়। আমি বলছিলাম ভালো করে শোনো, সে এইগুলোর প্রত্যেকে 2 করে হয়, সসের, ঠিক আছে? তাহলে সসের মধ্যে পেয়ে গেছি 2 করে। আচ্ছা, সসে পেলাম। তাহলে আবার তো তোমরা জানো 2 একে 2, 2 একে 2, কোনাকুনি করে দাও, তাহলে কি Ca1O1, তাহলে কি CaO, তাহলে CaO প্লাস CO2। আচ্ছা, এবার যদি বলি MgCO3, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডেল মারো, তাহলে তোমরা বলবে স্যার শিখে গেছি MgO, কারণ কি Mg এরও 2, ও সসের মধ্যে আছে 2, 2 একে 2, 2 একে 2, কোনাকুনি করো, এর মালার কাছে পাঠিয়ে দিচ্ছি, তার মালার কাছে পাঠিয়ে দিচ্ছি, Mg1O1 মানে কি MgO। বলবি স্যার আর একটা দিন। আচ্ছা, PbCO3 খুব ভালো লেগে গেছে, কিন্তু প্রচুর মানে উচ্চ তাপমাত্রা দিতে হবে, উচ্চ উষ্ণতা, তাহলে কী হবে? PbO প্লাস CO2। আচ্ছা, যদি এটা না থাকতো, যদি দেওয়া থাকতো, মুছে দিচ্ছি এবারে, যদি দেওয়া থাকতো বাইকার্বনেট, ধাতব কার্বনেট, তাহলে কি হতো? ধাতব কি হতো? তখন কিন্তু বাইকার্বনেট থেকে কার্বনেট পেতাম, কি পেতাম? কার্বনেট, কিন্তু ধাতব, সেটা কি জিনিস একটু বুঝান। তার সঙ্গে একটু জলও হতো। ব্যালেন্সটা কিন্তু তোমরা রিয়াকশান করার সময় সব শিখিয়ে দিচ্ছি, ব্যালেন্স ট্যালেন্স। যখন প্রশ্নগুলো করবো, সালের প্রশ্নগুলো যখন করছি, আমি 2012 থেকে এনেছি, 2012 থেকে আই থিঙ্ক 22 পর্যন্ত, ঠিক আছে? 23-এরটা আমার কাছে ছিল না। এবার তবু বাইকার্বনেট, ধরো NaHCO3, এতক্ষণে শিখে গেছো। ধরো সাধারণ তাপমাত্রা মারতে হবে, কিন্তু এখানে উচ্চ মানে বেশি তাপমাত্রার প্রয়োজন নয়, সাধারণ তাপমাত্রা, রুম টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার নয়, সাধারণ মোটামুটি মডারেট দিলেই হবে। দিলে কী হবে? কী হবে? Na2CO3 প্লাস CO2 প্লাস ওয়াটার। সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বনেট হলো সোডিয়াম, তোমরা বুঝতে পারলে এটা সোডিয়ামের একটু নিচে গেলাম। আচ্ছা, আবার কি ধরো বললাম আর কিছু। আচ্ছা, ধরো বললাম আমি MgHCO3 বলবে স্যার হোল 2টা কেন এলো? Mg কত 2, HCO3 কত 1, কোনাকুনি করো, তাহলে Mg1 HCO3 হোল 2, বুঝতে পারলে? আচ্ছা, এইটাকে যদি আমি হিট দিই, সাধারণ তাপমাত্রা কিন্তু দিলে কি হবে? MgCO3 প্লাস CO2 প্লাস H2, বুঝতে পারলে? আচ্ছা, অনেকটা কিছু শিখে গেছে। এবার দেখবে বইয়ের প্রথমেই একটা রিয়াকশান থাকে, কি পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে হেনতান, তাহলে পড়াও শিখে নাও। KClO3, ওকে যদি হিট দিই KCl পাবো আর O2 পাবো, এই ব্যালেন্সটা দেখে নাও। এই পাশে 3টে অক্সিজেন, এই পাশে 2টো, ভজেনি, তাহলে
এর মালটা এই পাশে গুণ করে দাও, এখানে কত আছে 2, 2 গুণ করলাম, ওর মালটা ওখানে গুণ করে দাও, করে দিলাম। দেখতে পাচ্ছি অক্সিজেনটা 2, 2 3 6, 3 2 6, কিন্তু KCl দেখো তো 1 1, 2 1 2, 2 1 2, দুটো করে হচ্ছে, তাহলে 2 গুণ করে দাও। ভেরি ইজি ব্যালেন্স করা। না বুঝতে পারলে সমস্যা, অনেকে আবার ব্যালেন্স করতে পারে না, কেন জানি না। চলো এবার, আচ্ছা এবার ধরো বললো, আর কি বললো, এবার কিন্তু একটা রিয়াকশান আছে, দেখবে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করা হচ্ছে, সেটা কি রিয়াকশান? আচ্ছা সেটা মানে ধরো Fe প্লাস H2O রিয়াক্টার, মানে রিয়াকশানটা করলে কি হয়, Fe3O4 প্লাস H2, এটার নাম কি, ফেরোসালফারিক অক্সাইড, আর হাইড্রোজেন গ্যাস বেরোয়। আচ্ছা এখানে 3 আছে, তাহলে এর মালটা এখানে গুণ করে দাও। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 4টে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি 1টা, তাহলে এই 1টা দিয়ে পাশে গুণ, এই 1টা দিয়ে, এই 4টে দিয়ে এখানে গুণ, হয়ে গেল। শুধুমাত্র এই জিনিস ওর কাছে করে দাও। এখানে কত আছে, 2 4 8, দেখতে পাচ্ছি এখানে 2, তাহলে এখানেও 4টে দিয়ে ছিল, এখানেও 4টে দিয়ে দাও, ব্যালেন্স কমপ্লিট। আচ্ছা বলি স্যার আরও কিছু রিয়াকশান আছে, আর একটা আদার রিয়াকশান শিখিয়ে দিই, কি সেই রিয়াকশানটা কি? আচ্ছা এবার তোমরা দেখবে, কি দেখবে না, তোমাদের অ্যামোনিয়া প্রস্তুতির একটা রিয়াকশান ছিল, কি ছিল না, অ্যামোনিয়াম সালফেট NH4 হোল টু SO4 প্লাস NaOH, মানে কি সোডিয়াম হাইড্রক্সাইড, আচ্ছা কস্টিক সোডা বলা হয় এটাকে। রিয়াকশান করলে কি হয়, রিয়াকশান করলে আমরা পাই NH3 আর H2O পাই, কিন্তু একটা সল্ট পাই, আর আমরা তো জানি কি হয়, N এর 1, এখানে SO4 ছিল, তো SO4 এর জন্য কত হয় 2, তাহলে কোনাগুনি করে দাও, কী হবে Na2SO4, ব্যাকেটে 1 লেখার দরকার নেই, তাহলে কী হবে Na2SO4। আচ্ছা তোমরা এবার রিয়াকশান শিখে গেছো, সব রিয়াকশান যেগুলো পরীক্ষায় দরকার। আচ্ছা আর একটা তোমরা তো জানো এটা যে কি, N2 প্লাস AH2, সেখান থেকে কী হয় NH3, কী করে হয় না, N2 প্লাস 3H2, সেখান থেকে 2NH3 হয় জানো। আর একটা কি জানো, C+O2 সমান CO2। আচ্ছা আর কিছু রিয়াকশান পড়ে আছে, ফেরাস অক্সাইড মানে ফেরাস সালফেটের সঙ্গে যদি আমি H2SO4 এর বিক্রিয়া করাই, তাহলে কি পাবো, FeSO4 পাবো। আচ্ছা আর কি, H2S পাবো। আচ্ছা এই রিয়াকশান থেকেও প্রশ্ন হতে পারে। আচ্ছা আমি যদি N2S সোডিয়াম সালফাইড কিন্তু এর সঙ্গে যদি H2SO4 রিয়াকশান করাই, তাহলে কি পাবো আমি, এখানে কিন্তু Na2SO4 প্লাস H2S, বুঝতে পারলে গ্যাস। H2SO4 কে কীভাবে করা হয়, H2S কে কীভাবে করা হয়, কিপ যন্ত্রে করা হয় না। ঠিক আছে চলো এবার আমি অঙ্কগুলো করি, সালের প্রশ্নগুলো। এবার দেখো 2012 সালে কি বলছে, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন? আমি ভুলে গেলাম, কি অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় জল আর লবণ হয়, এটা বলতে ভুলে গেলাম। আচ্ছা আমি এটা ইচ্ছা করে বলিনি, কারণটা কি আমি তোমাদের এখানে শেখাবো। কি ধরো অ্যাসিড, তোমরা জানো এটা 9 থেকে পড়ে আসছো, অ্যাসিড প্লাস ক্ষার, অ্যাসিড প্লাস ক্ষার কী হয়, অ্যাসিড প্লাস বেস, ইংলিশে লিখতাম অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস সলভেন্ট হতো, সল্ট প্লাস জল মানে ওয়াটার হতো, আমি বাংলায় লিখছি অ্যাসিড প্লাস ক্ষার কী হয়, লবণ আর জল হয়, তাই না। ধরো একটা অ্যাসিড, এখানে কি দিয়ে আছে, আচ্ছা আমি HCl নিয়ে বুঝি, অ্যাসিড আর NaOH। ধরো আমি যদি ভাঙতাম এটাকে, ভাঙতাম কীভাবে, দেখো কিছু নেই মানে কত আছে, 1 আছে, কিছু নেই মানে কত আছে 1, তাহলে এই একটা সামনে লেখো ফার্স্ট, লিখলাম, এখানে এইচ ছিল, এইচ লিখলাম, এবার এইটা এখানে কত আছে 1 আছে, উপরে তুলে মারলাম প্লাস, আচ্ছা প্লাস, এখানে কত আছে 1, সামনে লিখো, তারপরে Cl লিখলাম, এখানে কত আছে 1, মাথায় তুলে মানো মাইনাস, তাহলে কি হচ্ছে একটা এইচ প্লাস একটা Cl মাইনাস। এটাকে যদি ভাঙতে Na আছে কটা একটা, আর OH আছে একটা, তাহলে 1 সামনে লিখো,
এনে লিখো, তারপর উপরে গিয়ে মারো প্লাস প্লাস, একটা সামনে লিখো, ও এইচ লিখো, মাথায় গিয়ে মারো মাইনাস। তাহলে এর প্লাসের সঙ্গে এর মাইনাস, এর প্লাসের সঙ্গে ওর মাইনাস। আমরা জানি এনে প্লাস মানে কত 1, আর সিএল মাইনাস মানে কত 1, কোনাকুনি করো, NaCl তৈরি হচ্ছে। আর জানি তো OH আর H প্লাস যুক্ত হয়ে কী হবে, একটা দুটো H, তাহলে H2 আর একটাই তো H2 তৈরি হচ্ছে। বুঝতে পারলে? ক্লিয়ার? সবার ক্ষেত্রেই এক জিনিস ওর কাছে যাচ্ছে। আচ্ছা, তাহলে অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস জল। বুঝতে পারলে? এটা আমি ইচ্ছা করে রাখছিলাম। আচ্ছা, এবার এখানে কি প্রশ্ন দিয়ে আছে, এখানে তো HCl-কে নেয়নি, এখানে নিয়ে রাখছে কি সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে, মানে নিউট্রালাইজেশন রিয়াকশান, যেটা করলাম, নিউট্রাল করা হচ্ছে চার্জটাকে। আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH, এটা ক্ষার, আর সালফিউরিক অ্যাসিড কি H2SO4। রিয়াকশান করলে কী হবে, প্রথমে আমি জানি জল দিয়ে দাও। এবার প্রশ্ন হচ্ছে লবণটা কী হবে, সেটাই সমস্যা। কোনো সমস্যা নেই, SO4 2 মাইনাস আছে, 2 মাইনাস মানে 2, আগে ধাতুটাকে লিখতে হয়, ধাতু মানে সোডিয়াম, কত আছে কিছু মানে 1, কোনাকুনি করো, কী হবে Na2SO4, তাই না? এবার দেখো Na2SO4 হচ্ছে তো, তাহলে এখানে কটা এনে হচ্ছে দেখো দুটো, কিন্তু এ পাশে একটা, তাহলে এর মালটাকে এখানে 2 গুণ করে দাও, করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই দেখো কটা এ পাশে দুটো, এবার সেই দুটো, ঠিক আছে। SO4 এস একটা, ও চারটে, দেখি এইচ এ পাশে কটা, দুটো, এখানে দেখো 1 2 2, দুটো, মোট 4টি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি সমস্যা, এখানে কটা, দুটো, তাহলে আমার 2 দিয়ে গুণ করলে তো 4 হয়ে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুটো ও হয়ে গেল, দুটো, 2 একে 2, দুটো, আর এখানে 4টে, মোট 6টা হচ্ছে। এখানেও দেখি তো 4টে আর দুটো, 4টে আর দুটো, 6টাই হচ্ছে। দেখো এখানে 4টে ও, আর এখানে 1 2 2 প্লাস 2, তখন কটা হচ্ছে, 6টাই তো হচ্ছে। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝতে পারলে? আচ্ছা, এবার ব্যালেন্স আমার হয়ে গেছে, পুরো ব্যালেন্স হয়ে গেছে। এবার বলছে কি, আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম আছে, কাকে প্রয়োজন, সালফিউরিক অ্যাসিড, মানে এ পাশে সালফিউরিক অ্যাসিড রাখতে হবে, যে পাশে মানে যাকে বার করতে হবে তাকে ডান দিকে রাখতে হয়, ঠিক আছে। কাকে, এটাকে আর এটাকে। আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের বার করি, সংকেত ওজন বার করি, আণবিক ওজন বার করি। তাহলে এখানে কি 2 দিয়ে গুণ ছিল, থাকুক, ওটা ব্যাকেটের মধ্যে রাখলাম। এনে সোডিয়ামের কত জানো, সোডিয়ামের হচ্ছে 23, একটু আগে তো শেখালাম। আচ্ছা, ও মানে 16, কিন্তু ডবল করলে কত হয়, 8 2 16 এখানে। আচ্ছা, এখানে কত আছে, একটা হাইড্রোজেন। বুঝতে পারলে? আচ্ছা, এখানটাতে 1 2, কারণ একটা হয় হাইড্রোজেনে, কিন্তু দুটো আছে, প্লাস দিলাম। সালফার মানে কি, সোমা এলো, শিল্পা সাজলো, 16 নম্বরে আছে, তা ডবল করলে কত হয়, 32। আচ্ছা, অক্সিজেন 8 নম্বরে আছে, ডবল করলে 16, কিন্তু 4টে। তাহলে এখানে দেখো তো 23 আর 1 কত, 23 আর 1 24, প্লাস 16, তাকে আবার 2 দিয়ে গুণ, ব্যাকেটে রাখবে কিন্তু, অনেকে করে দেখি শুধুমাত্র এরকম রাখে, তারা কিন্তু ভুল, শুধুমাত্র এই 23টাকে 2 দিয়ে গুণ বোঝায়, ঠিক আছে। এবার 30 আর 10 40, 40কে 2 দিয়ে গুণ সমান 80, এখানে দেখবে 2 32 4 16 64, 64 আর 32 যোগ করলে 96, আর 2 98। তাহলে লিখবোটা কি, লিখবোটা এইটাই যে 80 গ্রাম, গ্রামে লিখে দেবে সবগুলো ক্ষেত্রে, গ্রাম লাগিয়ে দেবে, 80 গ্রাম NaOH প্রশমিত করতে প্রয়োজন 98 গ্রাম H2SO4। এবার ঐকিক নিয়ম জাস্ট, তাহলে 1 গ্রাম NaOH প্রশমিত করতে প্রয়োজন 98 গ্রাম বাই 80, কিন্তু এখানে কত গ্রাম ছিল, 40 গ্রাম NaOH প্রশমিত করতে প্রয়োজন 98 গ্রাম বাই 80 ইন্টু 40, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে। আচ্ছা, দেখি 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে কত হয়,
49 তো হয়, 98কে 2 দিয়ে গেলে 49 হয়, তাহলে এটা কত হচ্ছে 49 গ্রাম। তাহলে উত্তরটা তুমি লিখতে পারলে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 49 গ্রাম কি হয় H2SO প্রয়োজন হয়, তাহলে 49 গ্রাম H2SO প্রয়োজন হয়। ঠিক আছে, এই প্রশ্নটা হয়ে গেল। এবার এসটিপিতে ভি লিটার N2 গ্যাসে অনুসংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে আছে হয়, তাহলে 2V লিটার গ্যাসে SO2 অনুসংখ্যা করতে হবে। আচ্ছা, আমরা জানি আমাদের কি বলছে, আমাদের অ্যাভোগাড্রো স্যার কি বলে গেছে, সম উষ্ণতা ও চাপে যদি উষ্ণতার চাপটা সমান থাকে, দেখো এখানেও বলছে এসটিপি, এখানেও এসটিপি। এসটিপি মানে কি 0°C আর 1 atm প্রেসার, দুটোতেই মেনটেন করা আছে, তাহলে একই আছে উষ্ণতার চাপটা। সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, মানে এখানে যদি ভি আয়তন গ্যাসে অণু থাকবে, মানে N2 গ্যাসে ভি আয়তনে যদি যা থাকবে, ধরো 1 লিটারে যা থাকবে, ভি মানে এটা জেনারেল বলছে 2 লিটার 10 লিটার যাই হোক, একই লিটার, মানে ওরও যদি 10 এরও 10, তাহলে ভি লিটারে যদি অ্যাভোগাড্রো থাকে 2V হয়ে যাচ্ছে, 2V মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে অনুসংখ্যা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাই সোজা সাপটা, তাহলে এসটিপিতে 2V লিটার SO2 গ্যাসে অণুর সংখ্যা কত হবে, দুইটা মানে 2 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 2 গুণ করে দেবো, 2 × 6.022 × 10⁻23 সংখ্যক মানে টি, 2 দিয়ে গুণ করলে 2 2 4, 2 2 4 0, 6 দিয়ে 12 × 10⁻23 সংখ্যক। বুঝতে পারলে? এবার চলো নেক্সটটা দেখি, নেক্সট 2013টা দেখো। এবার দিয়েছে জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, লঘু সালফিউরিক অ্যাসিড। আবার জিঙ্ক মানে বলছিলাম সিরিজটা মনে রাখতে বলছিলাম একটু আগে, সেই সিরিজ থেকে এসে গেছে কি, কালকে সোমা এলো, জনি ফিতে সন পাপড়ি পেলো, তারপর হাইড্রোজেন কোথায় মা আজ অণু। তাহলে দেখো হাইড্রোজেনের উপরেই তো দেখো কি আছে, জিঙ্ক আছে, তাহলে জিঙ্কের সাথে লঘু HCl ব্যাকেটে ডাইলিউট বা লঘু লিখে দিলে কি পেয়েছো, একটু আগে শেখালাম Zn মানে দেখো Z মানে 2 এর মতো 2, Cl মানে দেখো এখানে L মানে 1 এর মতো, কী হবে দেখো তো, এর মাল ওর কাছে পাঠিয়ে দাও, Zn1 Cl2, তাহলে কি ZnCl2, তাহলে এখানে কি হবে ZnCl2 প্লাস, আমরা কি জানি লঘু অ্যাসিডের বিক্রিয়ায় কি পাই, হাইড্রোজেন গ্যাস পাই। আচ্ছা দেখো তো এখানে দুটো হাইড্রোজেন কিন্তু এখানে একটা, তাহলে ওর মাল এখানে করে দাও দুটো, বুঝে গেছে, পাক্কা বুঝে গেছে, পাক্কা পাক্কা পাক্কা, হ্যাঁ এবার বুঝে গেছে। ব্যালেন্স যদি ভুল হয়ে যায় তাহলে রিয়াকশান সব ভুল। আচ্ছা এবার আমি জানি জিঙ্কের কত দিয়ে আছে দেখো তো, 65.4 গ্রাম, ঠিক আছে। সেখান থেকে হাইড্রোজেন মানে 1 কিন্তু কটা আছে, দুটো, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে লিখবো কি, কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন, তাহলে কত গ্রাম মানে এ পাশে হাইড্রোজেনটা রাখতে হবে, কারণ যেটা বার করতে হবে সেটা এ পাশে রাখতে হবে। তাহলে বলবো কি 65.4 গ্রাম জিঙ্কের সাথে লঘু, মেনে নাও, আচ্ছা ঠিক আছে লিখে দিচ্ছি, লঘু HCl এর বিক্রিয়ায় 2 গ্রাম H2 উৎপন্ন হয়, তাই না? আচ্ছা 1 গ্রাম জিঙ্কের সাথে তাহলে বিক্রিয়া কী হবে, ডান পাশ বাই বাঁ পাশ শিখেছি। আচ্ছা আচ্ছা ডিভাইড, ঠিক আছে। এবার এখানে কত ছিল, 32.7 গ্রাম জিঙ্কের সাথে লঘু অ্যাসিড বিক্রিয়া কী হবে, 2 গ্রাম 65.4 ইন্টু 32.7। আচ্ছা আমি একদিন ক্যালকুলেশন করতে করতে কিছু একটা মনে হয় এখানে একদিন জড়িয়ে গেছিলো হয়তো, দেখে একটা বাচ্চা আমাকে বলছে স্যার ক্যালকুলেশানে জড়ানো হচ্ছে। আরে তোরা তো ক্যালকুলেশন করতে পারবি, কী আছে, তাই তো। তাহলে এখানে জাস্ট শিখিয়ে দিচ্ছি, তোমাদের এটা শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে। চলো দশমিক তুললে 10, দশমিক তুললে 10,
শূন্য শূন্য উড়ে যাচ্ছে, 7 দুয়ে 14 হয়। আর দেখো তো 327কে 2 দিয়ে গুণ করলে 7 দুয়ে 14, 4 হাতে আছে 1, 2 দুয়ে 4, 1 5, 7 কত 3 দুয়ে 6, দেখতে পাচ্ছি পুরোপুরি 2 দিয়ে যাচ্ছে, আবার 2 উড়ে যাচ্ছে, তাহলে কিছুই তো নেই। তাহলে কিছুই যদি না থাকে তাহলে 1 আছে, 2 1 2, তাহলে কত হচ্ছে 1 গ্রাম। বুঝতে পারলে? কিছু নেই মানে কত আছে, 2 1 2, 2 1 2, তাহলে কত হচ্ছে 1 গ্রাম আছে। 1 1 দিয়ে ভাগো, দেখো 2 1 2 তো, তাহলে 1 গ্রামই হচ্ছে। বুঝতে পেরে গেছো? আচ্ছা, এবার 4 নম্বর প্রশ্ন, মাধ্যমিক 2014 যেটা, SO2 কে অনুঘটকের উপস্থিতি আছে SO2, এটা তোমরা জানো সে পর্স পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় একটা স্টেপ এটা করা হয়। O2 রিয়াক্ট করা হচ্ছে কার উপস্থিতি বলো তো, V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটক নেওয়া হয়, নিলে 2SO2 পাই, এই মানে 2SO3 পাই, 2SO3 পাই। এখানে কি বলা আছে সেটাই তো, জারিত করে SO3, হ্যাঁ 2SO3 পাই। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ হ্যাঁ দুটো 6টা, মানে 4টে 2 6টা, এখানে 2 2 6 বোঝা গেছে। আচ্ছা, এবার জারিত করে SO2 প্রস্তুত করা হয়, 40 গ্রাম SO2 প্রস্তুত করতে, SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন। তাহলে SO2 আর SO3 নিয়ে কাজ, অন্য কিছু নিয়ে কাজ দেখতে পাচ্ছি না। তাহলে 2 আছে রেখে দিলাম, সালফারের জন্য কত দিয়ে আছে 32 লিখলাম। আচ্ছা 16, অক্সিজেনের 16, কিন্তু কটা আছে 2টো, ঠিক আছে। তাহলে 2 গুণ ছিল 32, 16 দিয়ে কত 32, তাহলে 2 32 32 64, তাহলে কত হচ্ছে 128 হচ্ছে। আচ্ছা এখানে কি 2 দেখো কত, সালফারের জন্য দিয়ে আছে 32, অক্সিজেনের 16 ইন্টু 3 মানে কত 48, তাহলে 32 প্লাস 48, তাহলে 2 যোগ করলে কত, মানে 32 যোগ করলে কত হয় 50, আর 30 80, মানে 160 গ্রাম, তাই তো 50 আর 30 80, ঠিকই আছে। এবার এটাকে এখানে করে দিচ্ছি, এটা মুছে। আচ্ছা একটু সিরিয়াসলি করো, কি বার করতে হবে, SO2 প্রয়োজন, কত গ্রাম SO2 প্রয়োজন। তাহলে লিখো যে 160 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 গ্রাম SO2 প্রয়োজন। তাহলে 1 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 বাই কত, ডান পাশ বাই বাম পাশ বলি, প্রয়োজন, কিন্তু এখানে কত গ্রাম বলা আছে 40 গ্রাম। তাহলে 40 গ্রাম SO3 প্রস্তুত করতে 128 গ্রাম বাই 160 ইন্টু 40, 0 0 4 4 16 প্রয়োজন, SO2 প্রয়োজন। আচ্ছা 128কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 3 12, ডাইরেক্ট চলে যাচ্ছে, 4 3 12, 4 2 8, তাহলে 32 পাচ্ছি। তাহলে আর করা দরকার নেই, 32 পাচ্ছি। তাহলে কত হচ্ছে 32 গ্রাম SO2 প্রয়োজন। বুঝতে পারলে? আচ্ছা এবার কি, এটা তোমরা পারতে, STP-তে n সংখ্যক N2 গ্যাস, মানে নাইট্রোজেন গ্যাসে যদি ভি লিটার আয়তন অধিকার করে, তাহলে n/2, আচ্ছা একটু আগে যেটা বললাম, তাহলে যদি সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক মানে আয়তন থাকে, তাহলে সম আয়তন সকল গ্যাসে, তাহলে এখানে কত হয়ে গেছে, এনটা n সংখ্যক ছিল তো, n সংখ্যকের যদি ভি লিটার হয়, তাহলে n/2 হয়ে যাচ্ছে, এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আয়তনটাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। ব্যাপারটা ধরো যদি আমি বলি, আচ্ছা তুমি বুঝতে পারছো, এটা আমি জানি, কারণ এটা অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আয়তনটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে তাহলে বলে দেবো n/2 সংখ্যক CO2 অণু কত আয়তন অধিকার করবে না V/2 আয়তন অধিকার করবে। ঠিক আছে, নেক্সট কি বলছে,
আচ্ছা, 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম, এই কিছু নেই, গ্রাম অণু দিয়ে, মানে ধরো আমি জানি কি জল, জল মানে কত হয় ওর মলিকুলার ওয়েট 1 × 2, একটার জন্যে একই হয়, দুটো আছে, আর অক্সিজেনের 16 হয়, 2 + 16 18, তাহলে 18 গ্রাম মানে 1 গ্রাম অণু। আর এতে কত সংখ্যক থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, ধরো বললো এখানে n সংখ্যক, তাহলে 1 গ্রাম অণুতে কত সংখ্যক আছে, n সংখ্যক। তাহলে এখানে 1 গ্রাম অণু মানে কিন্তু 18, ভালো করে বুঝো, এখানে 1 গ্রাম অণু মানে 18 গ্রাম, 18 গ্রাম মানে 1 গ্রাম অণু সমান মানে এখানে nটা বলেনি, তাহলে 18 গ্রাম মানে এখানে কত, 1 গ্রাম অণু। কিন্তু এখানে দেখছো কি দিয়ে আছে, 9 গ্রাম সমান দিয়ে আছে, এখানে কত দিয়ে আছে, 9 গ্রাম সমান দিয়ে আছে কত, n সংখ্যক, তাই তো? হ্যাঁ, তাহলে 18 গ্রাম হয়ে গেলে কত হতো, নিশ্চয়ই কত হতো দেখো, তাহলে 1 গ্রাম হলে কত হতো, n/9, ডান পাশ বাই বাঁ পাশ, তাহলে 18 গ্রাম মানে n/9 × 18 করলে কত হয় 2, তাহলে 2n, তাহলে 18 গ্রামের জন্য 2n হচ্ছে। এবার কি বলা আছে, CO2 মানে কত, 12, কার্বনের তো 12 হয়, এতক্ষণে শিখে গেছো, অক্সিজেন 16 × 2, তাহলে 12 + 32 = 44 গ্রাম, তাহলে 44 গ্রামে মানে 1 গ্রাম অণু, তাহলে 44 গ্রাম মানে 1 গ্রাম অণু। তাহলে এখানে যদি 1 গ্রাম অণুতে যদি 2n সংখ্যক থাকে, প্রতিটা গ্যাসের ক্ষেত্রে 1 গ্রাম অণুতে তো 2n সংখ্যকই থাকবে, বুঝতে পারলে? তাহলে উত্তর কত হবে, 2n, বুঝতে পারলে তো? কারণ আমার যদি এখানে যা 1 গ্রামে থাকবে, প্রতিটা 1 গ্রামের তো একই তো থাকে, একই সংখ্যক অণু থাকে, বুঝতে পারলে? এটা ক্লিয়ার? চলো নেক্সট। এবার দেখো 2015 সালে আবার কি বলছে, আচ্ছা লঘু ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু এই সেলের বিক্রিয়ায় কত গ্রাম। তো কোনো সমস্যা নেই, কি সমস্যা নেই, আমি জানি ম্যাগনেসিয়াম মানে আবার সেই হাইড্রোজেনের উপরে আছে, কালকে সময় এলো, তাই তো? এবার লঘু এই সেল মানে এই সেল আবার ডাইলিউট, তাহলে রিয়াকশান করলে কী হবে, আমি জানি H2 গ্যাস পাবো, আর তার সঙ্গে ম্যাগনেসিয়ামের কত হয় 2, Cl এর কত হয় 1, কোনাকুনি করে দাও, MgCl2, তাহলে কি হচ্ছে MgCl2, বুঝতে পারলে? এবার ব্যালেন্স করতে হবে, এখানে 2 আছে, 2 দিয়ে গুণ করে দাও, ব্যালেন্স কমপ্লিট, দেখো দুটো Cl, এ পাশেও দুটো Cl, 2 × 2, এখানে দুটো হাইড্রোজেন, বেশি দুটো হাইড্রোজেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এবার রিয়াকশানটা করতে হবে, মানে আণবিক ভরগুলো বার করতে হবে। আমি জানি কত দিয়ে আছে, দেখো তো 24 দেওয়া আছে, 24 গ্রাম। কি কি বার করতে হবে, লঘু বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ক্লোরাইড কত হবে, আর হাইড্রোজেন, দুটোই বার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে ম্যাগনেসিয়াম মানে 24 আর ক্লোরিন মানে 35.5, দুটো আছে, 24 + 35.5কে 35 থাকলে কত হতো, ডবল করলে 70 হতো, কিন্তু আবার 0.5 মানে 35.5 গুণিত 2, মানে 35.5 ডবল কত, 71, কত হচ্ছে 95, আই থিঙ্ক 95। আর H2 মানে একটার জন্য 1, দুটোর জন্য 2, তাহলে 2 গ্রাম, 95 গ্রাম আর 24 গ্রাম, তাহলে একটা লিখছি, 24 গ্রাম ম্যাগনেসিয়াম এর সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় 95 গ্রাম MgCl2 উৎপন্ন হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখব কি, 1 গ্রাম Mg এর সঙ্গে HCl এর বিক্রিয়ায়, তাহলে ডান পাশ বাই বাঁ পাশ, গ্রাম MgCl2 উৎপন্ন হয়, কিন্তু এখানে কত দিয়ে আছে, 36 গ্রাম Mg এর সাথে HCl এর বিক্রিয়ায় কত হবে, 95/24 × 36 গ্রাম MgCl2 উৎপন্ন হয়। দেখো 12 দিয়ে কাটলে 12 × 3 12 × 2 24। আচ্ছা, আর কিছু আছে, আর কিছু তো নেই, তাহলে আমি 95কে 3 দিয়ে গুণ করি, 3 × 5 = 15, 5 আর 3 হলো 1, 3 × 9 = 27, 28, 200
85, তাকে আবার কততে ভাগ করতে হবে? তাহলে উপরে হচ্ছে এটা কত, 285/2 গ্রাম। তাহলে 285কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 285কে 2 দিয়ে ভাগ করলে হ্যাঁ কত হয়? 280 ভাবো, 280 মানে 140, 140 ডবল করলে 280, আর তার সঙ্গে 5-এর হাফ মানে কি 2.5, তাই তো, আড়াই যোগ করে দিলে কত হচ্ছে? 42.5। তোমরা করতে পারো। তাহলে উত্তর কত হচ্ছে? 142.5 গ্রাম। ঠিক আছে, চলো নেক্সটটা দেখি। এটা মুছে করে দিচ্ছি আমার সুবিধার জন্য। কি 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু HCl এর বিক্রিয়ায় মানে কত গ্রাম H2 পাবো? দেখো 2 গ্রাম H2 গ্যাস পাচ্ছি। তাহলে এবার কত এখানে 36, তো তাহলে 24, তো তাহলে একই কত হবে? তাহলে 1 গ্রাম Mg এর সাথে HCl এর বিক্রিয়ায়, লঘু HCl এর বিক্রিয়ায়, তাহলে ডান পাশ বাই বাঁ পাশ মানে 24 H2 উৎপন্ন হয়। কিন্তু এখানে 36 গ্রাম ছিল, তাহলে কত হবে? বিক্রিয়ায় 2/24 ইন্টু 36। দেখো কাটলে 12 দিয়ে, 12 3-এ 12 2-এ 2 2 উড়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ে আছে 3। তাহলে 3 গ্রাম H2 উৎপন্ন হয়। বুঝতে পারলে? দুটো পার্ট হয়ে গেল। নেক্সট অ্যামোনিয়াম সালফেট একটু আগে বললাম, আর কস্টিক সোডা তাও বললাম। কস্টিক সোডা মানে হচ্ছে NaOH, কস্টিক পটাশ মানে KOH। অ্যামোনিয়াম, আচ্ছা এখানেই করছি, এটা প্রশ্নটা পুরোটাই মুছে দিচ্ছি, বড় করে করে দিই। কি না অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম মানে কি NH4 প্লাস কত হয়, মানে প্লাস মানে একটা প্লাস 1, SO4 মানে শিখে গেছো কত হয় 2, তাহলে এর মাল ওর কাছে, ওর মালের কাছে, NH4 SO4, NH4 হোল 2 SO4, SO4 তো 1 হচ্ছে, লেখার দরকার নেই। তাহলে কি হবে? NH4 হোল 2 SO4। আচ্ছা তাহলে এখানে লিখি NH4 হোল 2 SO4 প্লাস কস্টিক সোডা মানে NaOH, বিক্রিয়া করলে আমরা পাবো NH3 জল, আর সোডিয়ামের কত 1, SO4 এর কত, SO4 এর 2, কোনাকুনি করো, তাহলে Na2SO4 1 লেখা দরকার নেই। তাহলে কি হবে? Na2SO4, ঠিক আছে, Na2SO4 প্লাস NH3। এবার ব্যালেন্স করতে গেলে দেখো 2 আছে এখানে, কিন্তু 2 এখানে নেই, Na2 আছে, তাহলে 2 এখানে দিলাম, এর মাল ওর কাছে দিচ্ছি। নাইট্রোজেনে দেখো 2 আছে, গুণ মাঝে 2 দিয়ে আছে, তাহলে এখানে 2 দিয়ে দাও। এবার দেখি ব্যালেন্সটা হয়েছে কি না। 6টা, এখানে দেখি 8টা, 8 2 10টা, আর এখানে কত হচ্ছে 6টা, 6টা, তাহলে এখানে যদি 4 দিয়ে দিই, 4 দিয়ে দিলে কটা, 4টে, 4টে 8টা, 4টে 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 8টা, 2 দিতে হবে এখানে, 2 দিলে 4টে 2 6টা, 4টে 2 6টা, ঠিক আছে, আর 2 2 4, 2 3 6, 4 10টা, আর 6টা, 10টা আছে, আর এই পাশে দেখে নিই একবার, 2টো 4টে 8টা। তাহলে এবার এটা কি করব আমরা? তাহলে অ্যামোনিয়াম সালফেট করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন? তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম সালফেটের বার করতে হবে, কারণ এই দুটো দিয়ে আছে দেখো, অ্যামোনিয়াম সালফেট থেকে অ্যামোনিয়া, কত গ্রাম অ্যামোনিয়া, তাহলে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাই তো, কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাহলে যেটা বার করতে হবে সেটা পাশে দিতে হয়। আচ্ছা এখানে নাইট্রোজেনের মানে কত হয় 14, আচ্ছা
হাইড্রোজেন 1 × 4, আবার এখানে 2 আছে, তাহলে 2 গুণিত প্লাস 32 সালফারের অক্সিজেন, এতক্ষণে শিখে গেছো, 4টে ছিল তাই 16 সঙ্গে 4 গুণ, 14 প্লাস 4 18, তাকে 2 গুণ 32, 4 16 64, 36 প্লাস 32 প্লাস 64, 64 সঙ্গে 36 যোগ করলে কত হয়? 70, 70 আর 32, 70 আর এই তো 64 আর 36 যোগ করলে কত হয়? 0, 1, 9 10 100, 132, তাহলে কত হচ্ছে? 132 গ্রাম। NH3 মানে এটা 34 হবে, কারণ দেখো 14 1 × 3, তাহলে 2 × 14 প্লাস 3, 2 × 17, 2 × 17 মানে 34 গ্রাম। বুঝতে পারা গেল? আচ্ছা, এবার তাহলে বার করতে হবে কি কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন। প্রশ্নটা ঠিকই করছে, তাহলে আমরা ঐকিক নিয়মে করব কি না 34 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে 132 গ্রাম NH4 SO4 অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন, তাই না? এভাবে লিখবে। তাহলে 1 গ্রাম NH3 উৎপন্ন করতে ডান পাশ বাই বাঁ পাশ প্রয়োজন। আচ্ছা, এখানে কত দিয়ে আছে দেখো তো, 6.8 গ্রাম NH3, জাস্ট ঐকিক নিয়ম প্রস্তুত করতে কী হবে 132 গ্রাম বাই 34 ইন্টু 6.8 প্রয়োজন। তাহলে দশমিক তুললে 10, 8 34 2 হয়, ঠিক আছে, 34 2 কত 68। তাহলে আমি 10টাকে কাটাকুটি করবো না, সুবিধা হবে দশমিক রাখবো বলে, তাহলে 2 গুণ করে দিচ্ছি, 2 2 4, 2 3 6 আর 2 1 2, নিচে 10 গ্রাম, দশমিকের এই দিক থেকে 1 ঘর আগে পড়বে, তাহলে এত গ্রাম NH4SO2 প্রয়োজন। আচ্ছা, আমি বলে রাখি যেখানে শূন্য পূর্ণ পেয়ে যাবে, মানে 10 পাবে 100 পাবে, কাটাকুটি করবে না, সুবিধা তোমাদেরই, ঠিক আছে, আমি দশমিক মেরে দিতে পারবো। চলো নেক্সটটা দেখে নিবার, তোমরা এরা দেখে নাও কি বলা আছে। নিশ্চয়ই এনার্জি ডাউন হয়ে এসছে, কিছু করার নেই, এনার্জি সবসময় হাই রাখতে হবে, ঠিক আছে। চলো কি বলছি না, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3কে জারিত করে 558 গ্রাম Fe প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। আচ্ছা, এটা তো থার্মিট পদ্ধতি ছিল না, গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, ওটাই কি দেখো তো, Fe2O3 প্লাস Al রিয়াকশান করলে কি হবে, হ্যাঁ Al2O3 প্লাস Fe, কিন্তু এখানে দেখো তো দুটো ছিল, তাহলে 2, আর এখানে দেখো দুটো এলো, কারণ অ্যালুমিনিয়াম অক্সাইড মানে কি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 হয় শেখালাম, অক্সিজেনের সসের মধ্যে আছে 2, তাহলে কোনাকুনি করে দাও Al2O3, এটা বুঝতে পারলে। এবার ব্যালেন্স আমার কমপ্লিট। গোল্ড স্মিথের থার্মিট পদ্ধতি, এটা কি বলছে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন Fe প্রস্তুতির জন্য কত গ্রাম। আচ্ছা, Fe দেওয়া আছে আর অ্যালুমিনিয়াম বার করতে হবে, তাহলে অ্যালুমিনিয়াম আর Fe নিয়ে এখন আমার ফার্স্ট কাজ, অ্যালুমিনিয়াম 2 দিয়ে গুণ, অ্যালুমিনিয়ামের কত 27, তাহলে কত 27 দিয়ে 54 গ্রাম। আচ্ছা, Feর কত দিয়ে আছে 55.8 গ্রাম, এরকমই রাখবো সুবিধা। তাহলে কাকে বার করতে হবে, কত গ্রাম Al প্রয়োজন, যেটা বার করতে হবে তাহলে সেটা ডান পাশে, তাহলে লিখবো কি 2 × 55.8 গ্রাম Fe প্রস্তুতির জন্য, এখানে কতবার করলাম 54 গ্রাম Al প্রয়োজন, তাহলে 1 গ্রাম Fe প্রস্তুতির জন্য প্রয়োজন কত হবে, তাহলে 54 গ্রাম, ডান পাশ বাই বাঁ পাশ 2 × 58.8 Al প্রয়োজন, কিন্তু এখানে কত দিয়েছে দেখো তো 588 গ্রাম Fe প্রস্তুতির জন্য কি করতে হবে, এবার জাস্ট ঐকিক নিয়ম তো,
588 গ্রাম। দেখো 588। আচ্ছা, দশমিক তুললে দশমিকের পর একটা ঘর আছে, তাহলে এইদিকে 10 উঠছে। এবার পুরোটাই কেটে গেল, আর কিছু পড়ে নি না। দেখো তো 27 2 54 হয়, আর এখানে 10 ছিল, তাহলে 27 × 10, তাহলে 270 গ্রাম এল প্রয়োজন। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, কিন্তু এখনও এটা শেষ হয়নি, আমাকে পর করতে বলছে। দেখো আবার নেক্সট পার্টে বলছে কি না, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। তুলে নাও, এটা করে নাও। এবার দেখো কত মোল Fe2O3 লাগবে। হাই, রিয়াকশানটাই মুছে দিলাম। Fe2O3 প্লাস Al, সেখান থেকে Al2O3 Fe 2 2। আচ্ছা, কত মোল Fe2O3 লাগবে? এবার প্রশ্ন হচ্ছে আগে এটার মলিকুলার ওয়েট বার করে নাও। মলিকুলার ওয়েট বার করলে কি হয় না, 58.8 × 2 প্লাস তাহলে 58 × 2 মানে, আচ্ছা কত এটা, 8 2 16, 6 হাতে রইল 1, 5 2 10, 10 আর 1 11, 11 1 হাতে রইল 1, 5 2 10, 10 আর 1 11, তাহলে 111.6 প্লাস 3 16 48, তাহলে 111.6, তার সঙ্গে 48 যোগ করো, 6 কত 9 5 1, তাহলে কত হচ্ছে 159.6 গ্রাম। আর এখানে এটা বার করলাম কত, 2 × 58 × এটা। আচ্ছা, এবার লিখবো কি, এখন ওটা রাখো, আমার কত গ্রামটা দরকার সেটা বার করে নিই। মলিকুলার ওয়েট আমি জানি, ঠিক আছে, মলিকুলার ওয়েট পেলাম। তাহলে লিখবো কি না, তোমরা লিখবে 50 এটা × 8 গ্রাম Fe প্রস্তুতির জন্য Fe2O3 প্রয়োজন। আচ্ছা, 1 গ্রামের জন্য কি হবে, নিশ্চয়ই Fe প্রস্তুতির জন্য কি হবে, ভাগ 2 × 58। আচ্ছা, এখানে কত ছিল, এখানে ছিল কত, 500। Fe প্রস্তুতির জন্য প্রয়োজন কি, 2 × কত, 588। ক্যামেরায় আসছে তো? হ্যাঁ, তাহলে দশমিক তুললে 10, তাহলে পুরো পার্টটা কেটে গেল। দশমিক তুললে 10, এই পুরো পার্টটা উড়ে গেল। তাহলে আছে কত, 1596কে 2 দিয়ে ভাগ, 1596 ভাজিত 2, 7 2 14, মানে 1 আর 9, 7 4 2 2 5 10, 2 8 16, 2 9 18, 2 9 18, 1 6, 2 8 16, তাই তো, 2 8 16, তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে, 798 গ্রাম। এবার মোল বার করবো কি করে, মোল বার করতে গেলে তো সুবিধা, Fe2O3 এর মোল সংখ্যা প্রদত্ত ভর মানে কত আমি পেলাম, কত গ্রাম পাচ্ছি এখানে, 798, আর এখানে গ্রাম, আর মলিকুলার ওয়েট কত পাচ্ছি, 100.6 গ্রাম। দশমিক তুললে এখানে 10 পাবে, ঠিক আছে। এবার কাটাকুটি করে দেখবে, এটা 5 মোলের মতো হচ্ছে, ঠিক আছে।
চলো এবার এটা দেখছি। এবার এটা দেখে নাও 2021-এরটা। তোমাদের এইগুলোর বাইরে আর কিছু হবে না, ঠিক আছে? কি বলা আছে দেখো তো, না এখানে দিয়েছে 760 মিলিমিটার এই যে চাপ, এটা মানে 1 ATM, এটা মানে তো 1 ATM। দেখো 1 ATM মানে আমরা জানি কি 60 সেন্টিমিটার, 60 সেমি মানে 60 সেমি এই যে চাপের সঙ্গে সমান হয়। আচ্ছা 60 সেমি মানে 10 দিয়ে গুণ করলে কত, 760 মিলিমিটার এইচ জি হয়, ঠিক আছে? আচ্ছা 273 কেলভিন মানে কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? তাহলে এটা কোন কন্ডিশন হচ্ছে, আমাদের হচ্ছে এসটিপি কন্ডিশন। আচ্ছা এসটিপি কন্ডিশন হচ্ছে। আর আমরা গ্যাসের মোলার ভর বার করতে গেলে কি জানি, আমরা তো মোল একটু আগেই শিখলাম, একটু আগে কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে শিখলাম আমরা। আচ্ছা না আমরা জানি কি প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর বাই সমান গ্যাসের আয়তন মানে গ্যাস দ্বারা অধিকৃত আয়তন বাই কত, 22.4 লিটার। তো প্রদত্ত ভর এখানে কত দিয়েছে দেখো তো, 1.6 গ্রাম। আচ্ছা গ্রাম আণবিক ভর মানে তো মোলার ভর, আমি বললাম এম লিখছি, কত বড় লিখবো না, এম লিখছি। আর গ্যাস দ্বারা অধিকৃত আয়তন মানে কি দিয়ে আছে, কত দিয়ে আছে, 1.12 লিটার। আচ্ছা আর আমি জানি 22.4 লিটার, লিটার লিটার উড়ে যাচ্ছে, দশমিক তুললে একের পর দুটো শূন্য ছিল, 100, দশমিক তুললে একের পর একটা ঘরই ছিল, এখানে একের পর দুটো ঘর ছিল বলে 100 লিখলাম, একের পর একটা ঘর ছিল বলে 10 লিখলাম, শূন্য শূন্য উঠে গেল, তাহলে 2 দিয়ে যাচ্ছে তো, 112কে 2 দিয়ে করলে 224। আচ্ছা আর কিছু নেই, তাহলে দেখতে পাচ্ছি আমি নিচে পাচ্ছি 1.6 বাই এম সমান 1/20, কোনাকুনি করলে কি হয়, একের সঙ্গে এম গুণ করলে এম, 16 গ্রাম, মানে 16 নয় 1.6 20, কোনাকুনি গুণ করো ওটাই তো হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দশমিক তুললে দশমিক পর একটা ঘর, শূন্য শূন্য উড়ে গেল, তাহলে কত হচ্ছে 16 × 2, তাহলে 16 দিয়ে 32 গ্রাম, বুঝতে পারলে? তাহলে মোলার ভর আমি কত পেয়ে গেলাম, 32 ভর। আমার শুধু একটাই কনসেপ্ট মনে রাখলেই হবে, কি কোণার সংখ্যা বাই অ্যাভোগাড্রোর সংখ্যা, প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, আর একটা কি গ্যাস দ্বারা অধিকৃত আয়তন বাই 22.4 লিটার। এই মূল কনসেপ্ট দিয়ে সব কিছু হয়, ঠিক আছে? পেয়ে গেল। হাইড্রোজেনের সাপেক্ষে বাষ্প ঘনত্ব। আচ্ছা বাষ্প ঘনত্ব মানে আমরা কি জানি, বাষ্প ঘনত্ব সমান আমরা জানি এম সমান 2 × ডি, এটা জানি। আচ্ছা প্রমাণ ঘনত্ব সমান, প্রমাণ ঘনত্ব সমান কি জানি, বাষ্প ঘনত্ব ইন্টু 0.089, তাই তো? হাইড্রোজেন গ্যাসের যেটা হয় প্রমাণ ঘনত্ব, বুঝতে পারলে? তাহলে এই দুটো ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বাষ্প ঘনত্ব দিয়ে আছে, বললো প্রমাণ ঘনত্ব বার করতে হবে, তাহলে কত করতে হবে, 0.08 দিয়ে গুণ করতে হবে। আর এম সমান 2D মানে আণবিক গুরুত্ব সমান 2 × বাষ্প ঘনত্ব। ধরো বাষ্প ঘনত্ব দিয়ে আছে, তাহলে একটু পরে এটা করবো, মানে বাষ্প ঘনত্বের সঙ্গে 2 গুণ করলে আণবিক গুরুত্ব পাই, তো মনে থাকলো। আচ্ছা এখানে কার সাপেক্ষে বার করতে বলছে, যার সাপেক্ষে বার করতে বলবে সেটাকে আমি নিচে রাখবো, কার সাপেক্ষে, হাইড্রোজেনের সাপেক্ষে বলছে, তাহলে বললাম H2 বলছে, H2 গ্যাস। আর যে যেটার বার করতে বলছি তার বললাম আমি এম, হবে সেটা বললাম আমি একটু আগে, এম বার করছিলাম, বা এম গ্যাস বা গ্যাস বলে দিচ্ছি যে কোনো একটা। ধরো কী বার করছিলাম, তাহলে গ্যাসটাকে জি দিয়ে লিখে দিচ্ছি, ওর ভর কার সাপেক্ষে, হাইড্রোজেনের সাপেক্ষে, যেটা সাপেক্ষে বার করতে হয় সেটা নিচে রাখতে হয়। আচ্ছা তার জন্য এর মানে নিচেরটার আণবিক গুরুত্ব লিখতে হয় কত, হাইড্রোজেনের কত হয় 1 × 2, তাহলে কি 2 গ্রাম, তাহলে 2 গ্রাম। আর একটু আগে ওই গ্যাসটার কত পেলাম, 32 পেলাম, তাহলে দেখো গ্রাম গ্রাম উড়ে গেল, তাহলে কত হচ্ছে 16, তাহলে 16 গ্রাম পাচ্ছি। আচ্ছা এই ফর্মুলাটা আসছে কী করে একটু বলে দিই, এম সমান কি জানি 2 × ডি। আচ্ছা তাহলে ডি সমান m/2, কারণ এবার সে 2টা গুণ, তাহলে আমি যদি বলি কোনো একটা গ্যাস ডি হবে, তাহলে m/a/2, ডি অফ বি মানে বি গ্যাসের বাষ্প ঘনত্ব, তাহলে কি mb/2। আচ্ছা কার সাপেক্ষে বার করছি আমি, বি গ্যাসের সাপেক্ষে ধরো বার করছি, তাহলে যেটা বার করতে হবে সেটাকে কী লিখতে হবে নিচে, তাহলে ma/2 ডিভাইড বাই mb/2, তাহলে ma/2 উল্টে যায় 2/mb, 2 উড়ে যাচ্ছে, তাহলে কী হচ্ছে ma/mb, বুঝতে পারলে?
ওই জন্য যেই গ্যাসেরটা বার করতে হচ্ছে সেটা নিচে হয়। ক্লিয়ার? চলো নেক্সটে দেখে নিই। এবার শেষ প্রশ্ন, কিন্তু এটা আমি করে দিচ্ছি আর এটা তোমরা একই রকমভাবে পড়ার চেষ্টা করবে, এটা আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? ঠিক আছে, পুরোটা সম্পূর্ণ হতে চলেছে আর একটা অঙ্ক পড়ি, বুঝতে পারলে? চলো দেখি কি না, উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় ধাতুটির 28 গ্রাম এবং 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো, বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন? আচ্ছা, অ্যালুমিনিয়াম অক্সাইড মানে একটু আগে শিখলে Al2O3, তাহলে Al2O3 তৈরি হচ্ছে মানে নিশ্চয়ই কোন ধাতব অক্সাইড দেখা দরকার নেই, নিশ্চয়ই 2Al থেকে Al2O3 তৈরি হচ্ছে। Al2O3 তৈরি হতে গেলে নিশ্চয়ই দুটো অণু Al দরকার, তাই তো? এবার ধাতব অক্সাইডটা কি আমরা জানা দরকার নেই, সে যা কিছু হোক না কেন, এবার আমরা বলতে পারবো কি, ধরো কি লিখতে হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হলো, তাহলে 2 × 27, কারণ অ্যালুমিনিয়াম কত হয় 27, তাহলে 54 গ্রাম, আর এখানে কত 27 × 2 16 × 3, তাহলে 54 প্লাস 3 16 48, 54 সঙ্গে 48 যোগ করলে কত হয় 2 আর 1 কত 4 আর 8 12 12, ঠিক আছে, তাহলে 5 102, কত হচ্ছে 102। আচ্ছা, গ্রাম আমার বার করতে হবে কি কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, তাহলে লিখতে পারি কি, তাহলে লিখতে পারি 102 গ্রাম Al2O3 উৎপন্ন হয় 54 গ্রাম Al থেকে, তাহলে 1 গ্রাম Al2O3 উৎপন্ন হয় 54 গ্রাম বাই 102 Al থেকে। আচ্ছা, এখানে কত গ্রাম দিয়ে আছে দেখো তো, 5 গ্রাম Al2O3 উৎপন্ন হয়, তাহলে কি বলবো 54 গ্রাম বাই 102 ইন্টু কত 25.5 গ্রাম Al। আচ্ছা, তাহলে আমার পরিমাণটা বার করতে পারবো, দশমিক তুললে 10। আচ্ছা দেখো তো, আমি যদি 5 দিয়ে কাটি, 5 5 2 এ 10, 5 5 এ 25, 5 1 এ 5, তাহলে কত 51। দেখো, আচ্ছা 51 2 এ কত হচ্ছে 102, আবার 2 দিয়ে কাটলে কত হয় 27, তাহলে উত্তর কি 27/2 গ্রাম সমান কত হচ্ছে 13.5 গ্রাম। বুঝতে পারলে? এখানে আমি বুঝতে পারছি যেটা কি হচ্ছে, তো আমরা জানি থার্মিক রিয়াকশান কিন্তু দেখার দরকার নেই, 2Fe লেখার দরকার নেই, বুঝতে পারলে? এভাবে তোমরা ক্যালকুলেট করতে পারলে, এটাও আমাকে করে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, আমি আশা রাখছি তোমরা পুরোটা বুঝতে পারলে। চলো, বাই।